তাহলে সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসে। আমরা আজকে শুরু করতে চলেছি আমাদের যে প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাস যেটা হয়েছিল আপার প্রাইমারি জন্য। আমরা সেখানে একটা প্রথম দিন আমাদের ক্লাস শিডিউল, ক্লাস প্ল্যান ইত্যাদি বিষয়গুলো তোমাদেরকে বলেছিলাম। সেই মতো করে আজকে আমাদের সেই যে জার্নি আমরা স্টার্ট করব বলেছিলাম প্রথম দিন ক্লাসে, সেই জার্নির আজকে প্রথম পদক্ষেপ অর্থাৎ প্রথম পা ফেলা। এখন এই বিষয়ে আজকে আমরা কতগুলো কথা শুরু করার আগে বলি যে আমরা একটু, যেহেতু নোটিফিকেশনটা আমাদের কাছে নেই কবে এক্সাম হবে কবে পরীক্ষা হবে, সেই জন্য আমরা মূলত আমি একটা ভেবে রেখেছি, যেটা হচ্ছে আমরা একটু ধীর নীতিতে চলতে চাইছি। এবং ধীর নীতি বলতে একটু ডিপলি ভাবে আমরা চলতে চাইছি। ডিপ ভাবে মানে নলেজটাকে একদম সাবজেক্টের যে বিষয়গুলো আছে সেগুলো একদম বিস্তারিত, যেমন নেট সেটের ক্লাসগুলোকে হবে আমাদের সেই মতো করে এই ক্লাসগুলোকেও নিতে চাইছি, যাতে কোনো রকম সমস্যা না হয়। কোনো টপিক মাঝখান দিয়ে এদিক এদিক থেকে কোনো টপিক যাতে আমরা মিস না করে যাই। আশা করি সেটাতে তোমাদের অমত হওয়ার কথা নয়। তোমরা কি চাইছো, খুব দ্রুত সিলেবাসটাকে শেষ করে দিতে, না একটু ধীর স্থির ডিটেলস ডিপলি সাবজেক্টটাকে আর একটু বিষয় জানার জন্য? বলো। না, অবশ্যই স্যার, ডিটেলসে যাই ভালো, একটু বেশ, ধীরে স্থির ভাবে। আমরাও প্রথম দিন তোমাদের যে একটা টেস্ট নিয়েছিলাম সেখানে রেজাল্ট সবার যে খুব একটা ভালো ছিল এমন নয়। কয়েকজনের সত্যিই ভালো ছিল, কয়েকজনের সত্যি খুবই খারাপ ছিল। তা আমি সেখান থেকে দেখে আমার মনে হলো যে সাবজেক্টের নলেজটাকে আরেকটু বোধহয় তোমাদের ডিটেলসে ডিপলি বোধহয় জানা উচিত। সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সেই জন্যই আমি নোটগুলোকে সেইভাবে তৈরি করেছি। এখন আজকে যে প্রথম দিনের ক্লাস, আমরা কোন বিষয়টাকে পড়বো ইত্যাদি আগের দিন তোমাদেরকে যখন বলা হয়েছিল তোমরা বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছিলে। এখন আমিও সেই মতো করে তোমাদের এই মতামতটাকে আমি কিছুটা আহ, তোমাদের এই মতামতকে যদি সম্মতি দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি আমার মতো প্ল্যান বা আমি যেভাবে চাইছি তোমাদেরকে বোধহয় সেইভাবে তৈরি করে উঠতে পারবো না। সেই জন্য আমি একটু আমার মতো করে সেই ব্যাপারগুলোকে তৈরি করতে চাইছি, যাতে করে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয়। সেই জন্য আমরা একদম ইউনিট অন, অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশন, এই যে ইউনিট ছিল, আমরা যেহেতু সিলেবাস নোটিফিকেশন আমাদের কাছে নেই, আমরা ইউনিট ধরে 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 পরপর এগোতে চাইছি, শেষ করতে চাইছি। কখনো প্রয়োজন অনুসারে যদি নোটিফিকেশন এর মধ্যে পেয়ে যায় তাহলে আমরা সেই মতো করে ডিটেলসে পড়ব। এখন শুরু আমরা যখন করব একদম ইউনিট অনের, দেখো এখানে যে কথাগুলো লেখা আছে এটা হচ্ছে তোমাদের ইউনিট অনের যে আপার প্রাইমারি তার সিলেবাস এখানে দেওয়া আছে। সিলেবাসটা সবার আগে বোঝা দরকার, সিলেবাসে কি আছে, কি সিলেবাস চাইছে। তোমাকে দেখতে হয়তো 3 লাইন 3.5 লাইনের একটা সিলেবাস, কিন্তু এখানে অনেকগুলো কথা ডিটেলস লেখা আছে, তোমাকে একটু সেই জায়গাগুলোকে বোঝা উচিত। কি লেখা আছে আমরা যদি একটু সিলেবাসটাকে আগে পর্যালোচনা করি। ডেফিনেশন অ্যান্ড ট্রু মিনিং অফ ফিজিক্যাল এডুকেশন বলেছে, শারীরিক শিক্ষার একটা সংজ্ঞা এবং তার প্রকৃত অর্থ কি। সেই প্রকৃত অর্থ বুঝতে গেলে কিন্তু অনেক কিছু আমাদের জানা দরকার, সেটা জানবো। মিসকনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন সেটা একটা আছে। পাবলিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ফিজিক্যাল এডুকেশন, মানুষের মধ্যে শারীরিক শিক্ষা সম্পর্কে কি ধারণা আছে সেটা জানবো। এইমস অবজেক্টিভ মডার্ন কনসেপ্ট অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অফ ফিজিক্যাল এডুকেশন সেগুলোও আছে। স্পোর্টস সায়েন্স ইনক্লুডিং স্পোর্টস মেডিসিন, বায়োমেকানিক্স, কাইন্সোলজি, ক্রান্তোমেট্রি, ফিজিক্যাল এডুকেশন, এই যে যে শব্দগুলোকে বললাম, মেডিসিন, বায়োমেকানিক্স, এগুলো কিন্তু এক একটা ইউনিট আছে। যেমন নেট সেটের ক্ষেত্রে বা এসএলএসটি তে এগুলো আলাদা আলাদা করে ইউনিট ছিল, এখানে যা শুধু ওই নাম টার্মোলজি গুলো দিয়ে দিয়েছে। Just এখানে খুব বেশি ডিপলি যাওয়ার দরকার নেই, শুধু ওই টার্মোলজি সম্পর্কে, তার ইম্পর্টেন্স, তার কি কাজ করে, কেন সেগুলোকে দরকার ইত্যাদি বিষয়গুলো জানলেই হবে। আর আছে এর সাথে কি কম্পিটিটিভ স্পোর্টস বডি টাইপ অ্যান্ড ইটস সিগনিফিকেন্স, যে ডিফারেন্ট বডি টাইপস আছে তার গুরুত্ব এবং তার প্রকারভেদ ইত্যাদি বিষয়গুলো আছে। এখন আজকে আমরা ক্লাসে কি জানার চেষ্টা করব, যেহেতু আমরা বলেছিলাম যে আমরা একটু ডিপলি জানবো, ধীর স্থির ভাবে জানবো, আমরা মূলত আজকে জানবো, অ্যাকচুয়াল জানবো ডেফিনেশন অ্যান্ড ট্রু মিনিং অফ ফিজিক্যাল এডুকেশন। এই ডেফিনেশন অ্যান্ড ট্রু মিনিং অফ ফিজিক্যাল এডুকেশন এইটা জানতে গেলেই আমাদের যে নোটসের যে পাতা আছে 19খানা পাতা হয়েছে শুধু এইটুক জানতে। তাহলে আমি যে কথাগুলো হয়তো এখানে অনেক বেশি কথা আমি বলবো, যেগুলোকে মনে হবে যে এই কথাগুলোকে গুরুত্বপূর্ণ ভুলে যেতে পারি ইন ফিউচার, সেগুলোকে নোট ডাউন অবশ্যই করে নেবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো এখন আমরা পড়তে যাব হচ্ছে ডেফিনেশন অ্যান্ড ট্রু মিনিং অফ ফিজিক্যাল এডুকেশন। এখন এর পরের পার্টেই আছে মিসকনসেপ্ট, সেটা যদিও আমরা পড়বো না, কিন্তু এই বিষয় পড়তে গেলে আমাদের এটা একটু জরুরি জানা।
জরুরি? জরুরি হচ্ছে এটা, এই যে ফিজিক্যাল এডুকেশনকে যদি আমরা বুঝতে চাই যে ফিজিক্যাল এডুকেশনটা কি, ফিজিক্যাল এডুকেশনটা কিভাবে আমাদের সোসাইটিতে কাজ করছে, তার যে কনসেপ্ট কিভাবে ডে বাই ডে চেঞ্জেস হচ্ছে। দেখো একদম শুরুতে যখন ফিজিক্যাল এডুকেশন হয়েছিল তখন মূলত আমরা সেগুলো বিনোদন বা রিক্রিয়েশন বা বিভিন্ন প্রকার প্রাইজ মানি এর জন্য কিন্তু ফিজিক্যাল এডুকেশনের বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটি সেগুলোকে করানো হতো, কিন্তু ডে বাই ডে মানুষের কনসেপ্ট বা আমাদের সাবজেক্টের কনসেপ্ট কিন্তু অনেক বেশি চেঞ্জেস হয়ে গেছে। এখন এই চেঞ্জেসটা কেন হলো, এই চেঞ্জেসটা আদৌ কি দরকার ছিল, বা এই চেঞ্জেসটা কিভাবে আমাদের সোসাইটির উপর এফেক্ট করছে ইত্যাদি বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে জানতে চাই, তাহলে কিন্তু এই ফিজিক্যাল এডুকেশনের অনেক সময় আমরা এই ফিজিক্যাল শব্দটার উপর বেশি জোর দিয়ে ফেলি। এখন এই যে ফিজিক্যাল এডুকেশনে যদি ফিজিক্যাল শব্দটাকে আমি যদি একটুখানি কেটে দিই, কেটে দিই মানে এখানে যদি আমি একটুখানি কেটে দিই তাহলে কিন্তু সবার আগে আমাদের কাছে থাকছে হচ্ছে এডুকেশন। তাহলে এই এডুকেশন শব্দটার প্রকৃত মিনিং কি, এডুকেশন শব্দটা কি, সেটা সম্পর্কে যদি আমরা বুঝে উঠতে পারি তাহলে বোধহয় আমাদের ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে বোঝা খুব একটা সহজ হবে না। অনেকের মধ্যেই একটা জড়তা, বা আমরা যারা পড়াশোনা করছি তাদের মধ্যেও আছে যে ফিজিক্যাল শব্দটা এডুকেশন মানেই হচ্ছে খেলাধুলা, দৌড়ঝাঁপ করবে, লম্ফঝম্প করবে ইত্যাদি বিষয়গুলো। আমি বলি না, এই সম্পূর্ণ শুধু ফিজিক্যাল শব্দটা সামনে হয়তো ফিজিক্যাল আছে, কিন্তু এডুকেশন যেটা, সেই এডুকেশনের যা লক্ষ্য, এডুকেশনের যা মিনিং, সেই এডুকেশনের লক্ষ্যে পৌঁছাবো, শুধু পৌঁছানোর মাধ্যমটা আলাদা। পৌঁছানোর জন্য যে রাস্তাটা দিয়ে আমরা এডুকেশন অন্য অন্য সাবজেক্ট যেভাবে পৌঁছাবে, আমরা ঠিক তার আগে অন্য রাস্তা দিয়ে পৌঁছাবো। এখন ওই অন্য রাস্তাটা কি সেটা বুঝতে গেলে আমাদের সেই লক্ষ্যটাকে আগে বোঝা দরকার যে এডুকেশন বলতে কি বুঝি। সেই জন্যই প্রথমে আমরা এডুকেশন সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এডুকেশন কি? দেখো এডুকেশন কি এই শব্দটাকে যদি আমরা তাদের উৎপত্তিগত অর্থ বা এটিমোলজিক্যালি যদি মিনিং আমরা যদি খুঁজতে চাই, সেখানে দুটো শব্দ বা একটা শব্দ যাই বলি না কেন, এডু কেয়ার, অনেক সময় CARE, অনেক সময় এডু কেয়ার CERE, এই যে দুটো নাম আমরা বিভিন্ন বই বা বিভিন্ন বইতে পাবো, কিন্তু মাথায় রাখতে হবে এই দুটোর যে স্পেলিং তার কিন্তু মিনিং আলাদা। তাহলে এই যে এডুকেশন শব্দটা কোন শব্দ থেকে আগত হয়েছিল, মূলত আগত হয়েছিল ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন শব্দ থেকে আগত হয়েছিল। দুটো শব্দ ল্যাটিন শব্দ থেকে এসেছিল। প্রথমে যদি এডুকেয়ার CARE এর মানে আমরা যদি খুঁজতে চাই, এই এডুকেয়ার মানে ছিল টু ব্রিং আপ অর টু নরিশ, অর্থাৎ এই যে যে ব্রিং আপ মানে কি লালন পালন করা বা আমাদের মধ্যে পুষ্টি যোগানো, এটা ছিল এডুকেয়ার। আর CERE এডুকেয়ার মানে টু ড্র আউট অর টু লিড ফোর্থ, অর্থাৎ বাইরে বেড়ে আনা, বাইরে বার করে আনা বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে দেখো এই যে যে এডুকেশন তার যে উৎপত্তিগত অর্থের উপর ভিত্তি করে আমরা যে কথাটাকে বলতে পারি এডুকেশন কথার অর্থ হলো শিক্ষা। তাহলে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে এই যে আমাদের ভেতরে প্রত্যেকটা মানুষের যে আভ্যন্তরীণ ভেতরে লুকিয়ে থাকার যে গুণ বা শক্তি, সেই শক্তিটাকেই বা সেই সম্ভাবনাটাকেই বাইরে বের করে আনা বা বিকাশ ঘটানো, বাইরে বের করে, সেটাই হচ্ছে এডুকেশন বা শিক্ষা। এখন এই যে শিক্ষার এডুকেশনের বিভিন্ন প্রকার ডেফিনেশন আমরা দেখেছি, এবং ডে বাই ডে এই ডেফিনেশন গুলো চেঞ্জেস হচ্ছে। আমরা যদি একদম প্রাচীন সংজ্ঞা যদি দেখতে চাই, যে ক্লাসিক্যাল ডেফিনেশন প্লেটো নাকি বলেছিল, প্লেটো যেটা বলেছিল, এডুকেশন ডেভেলপস ইন দ্য বডি অ্যান্ড সোল দ্য পিপল অল দ্য বিউটি অ্যান্ড অল পারফেকশন হি ইজ ক্যাপাবল অফ, অর্থাৎ আমাদের শরীরের ভেতর, যে শরীরের মধ্যে যে আত্মা লোকানো আছে, তার যে সৌন্দর্য এবং তার যে পরিপূর্ণ বিকাশ, এই বিকাশ যখনই ঘটবে তখনই কি হবে, তখনই সেটা হবে এডুকেশন বা শিক্ষা। তাহলে শিক্ষা কি করছে, সেই আমাদের ভেতরে যে সুপ্ত বাসনা যেটা লোকানো আছে, সেই লোকানো সুপ্ত বাসনাটাকে বাইরে প্রকাশ করে বের করে এনে সেটার বহিঃপ্রকাশ ঘটবে, এটা বলেছিল প্লেটো। অ্যারিস্টটল কি বলেছিল? অ্যারিস্টটল বলেছিল এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড বডি। এটা কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন আসে পরীক্ষায়, সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড বডি কে বলেছিল? সেটা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল কি বলেছিল? শিক্ষা হলো আমাদের যে শরীরের এবং মন তার মধ্যে একটা সুস্থ বিন্যাস, মানে পরস্পরের মধ্যে একটা সমন্বয়, পরস্পরের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক, এই হিউম্যান বডি অ্যান্ড হিউম্যান মাইন্ড, এই দুটোর মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কের বিকাশ, সেই কথা বলেছিল হচ্ছে অ্যারিস্টটল। স্বামী বিবেকানন্দ কি বলেছিল? স্বামী বিবেকানন্দ এডুকেশন সম্পর্কে বলেছিল, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান,
অর্থাৎ আমাদের মধ্যে যে অন্তর্নিহিত, অর্থাৎ আমাদের ভেতরের যে শক্তি, তার যে পূর্ণতার প্রকাশ, তাকেই আমরা কি বলবো? এডুকেশন। এবার এই প্রসঙ্গে মহাত্মা গান্ধী কি বলেছিল? মহাত্মা গান্ধী বলেছিল, বাই এডুকেশন আই ম্যান অল রাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান, বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট। এই তিনটে শব্দ কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ মহাত্মা গান্ধীর মধ্যে হলো যে এই যে শিশু বা মানুষের মন, শরীর, মন বা আত্মা যাই বলি না কেন, এর মধ্যে যে সর্বোত্তম যে বিকাশ, শরীরের বিকাশ ঘটবে, আত্মার বিকাশ ঘটবে, মনের বিকাশ ঘটবে, এই সর্বোত্তম যে বিকাশ যেটা ঘটছে সেটাই হচ্ছে এডুকেশন বা শিক্ষা। এটা তো গেল ক্লাসিক্যাল ডেফিনেশন বা ক্লাসিক্যাল যে সমস্ত শিক্ষাবিদরা ছিল তাদের মতে। আমরা যদি একটু মডার্ন থিঙ্কার, একটু যদি আধুনিক যুগে আসি, আধুনিক শিক্ষাবিদরা শিক্ষাটাকে কিভাবে দেখছে, তারা শিক্ষাটা সম্পর্কে কি বলতে চাইছে। এখানে দেখো জন ডিউই নাম শুনেছো তোমরা নিশ্চয়ই। জন ডিউই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট কথা বলেছিল, সেটা হচ্ছে কি, এডুকেশন ইজ দ্য প্রসেস, এডুকেশন ইজ দ্য প্রসেস, একটা হচ্ছে প্রক্রিয়া, সেটা কি করছে, অফ লিভিং অ্যান্ড নট এ প্রিপারেশন ফর ফিউচার লিভিং। মানে শিক্ষা হলো কি জীবনের একটা প্রক্রিয়া, কিন্তু শিক্ষা কখনোই ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতি নয়। আর মূল কথা যেটা ডিউই বলেছিল এখানে লেখা আছে দেখো, এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ ইটসেলফ, এই লাইফ ইটসেলফ। তাহলে এই যে যে কথাগুলো দেখো, তাহলে জন ডিউ কি বলছিল? জন ডিউ বলেছিল যে এডুকেশন একটা প্রসেস, যেটা আমাদের জীবনের প্রক্রিয়া, চলতে গেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে কিন্তু শিক্ষা নেব, কিন্তু এটা কখনোই আমাদের ভবিষ্যতের জন্য, ফিউচার প্ল্যানিং এর জন্য নয়। আবার রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আরেকটা সেই এডুকেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছিল। কি বলেছিল? যে যে হাইয়েস্ট এডুকেশন ইজ দ্যাট হুইচ ডাজ নট মেয়ারলি give us information but makes our life in harmony with all existence। অর্থাৎ রবীন্দ্র ঠাকুরের মতে যে শিক্ষা হলো যে শুধুমাত্র আমাদের মধ্যে যে তথ্য বা আমাদের মধ্যে যে ইনফরমেশন দেবে এমন নয়, আমাদের যে জীবনের যে সামগ্রিক সমষ্টি, সমস্ত দিক, তার মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ, তার মধ্যে একটা রিলেশনশিপ গড়ে তোলা, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছিল। আবার এই যে ইউনেস্কো 1996-এ তার একটা ডিলোর্স কমিশন রিপোর্টে কিন্তু এই এডুকেশনের মিনিং বলতে গিয়ে 4টি পিলারের কথা বলেছিল। এই 4টি পিলারের নাম কিন্তু মনে রাখতে হবে। 4টি পিলার কি বলেছিল? একটা বলেছিল লার্নিং টু নো, একটা বলেছিল লার্নিং টু ডু, একটা বলেছিল লার্নিং টু লিভ টুগেদার, আর লার্নিং টু বি। এই 4টে পিলার কিন্তু মাঝে মধ্যে এমসিকিউ প্রশ্ন আসলেও আসতে পারে, যে 4 পিলার অফ ইউনেস্কো কোন কমিশন থেকে দিয়েছিল? ডিলোর্স কমিশন রিপোর্ট। কত সালে দিয়েছিল? 1996। এগুলো কিন্তু মাথায় রাখবে। এখন এই জানতে শেখা, লার্নিং টু নো, এখানে কি বলেছিল? এখানে যে যে আমরা যে বিভিন্ন প্রকার যা কিছু যেগুলো স্কিল গুলো, ধরো আমরা কোনো কিছু নলেজ জানছি, কোনো একটা বিষয় জানছি, কোনো একটা কোনো কিছুকে নতুন কিছু শেখার চেষ্টা করছি, সেগুলো কি হচ্ছে? পারস্পর থেকে বোঝা বা কোনো বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে শুনছি বা দেখছি, তার মাধ্যমে একটা শিখি, একটা হতে পারে। আবার লার্নিং টু ডুতে কি বলেছে? যে আমরা কিছু করতে করতে কিছু শিখি। আমি যেটা জানলাম সেটাকে যখন অ্যাপ্লাই করলাম আমার জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে বা প্রফেশনাল লাইফে, সেই কাজ করতে গিয়ে আমরা যখন কিছু শিখছি, লার্নিং টু ডু, সেক্ষেত্রে হতে পারে। আর একটা বলেছে লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ এই যে আমরা যে পারস্পরের সাথে একসাথে থাকি, হ্যাঁ, পরস্পরের যে সহযোগিতা করি, সহমর্মিতা করি, পরস্পরের সাথে কোঅপারেশন করি, তার মাধ্যমে আমরা কিছু শিখি। আবার লার্নিং টু বি মানে কি, একদম হাতে কলমে যেগুলোকে আমরা শিখি, যে আমাদের একদম যে এই যে আমাদের পরিপূর্ণ যে বিকাশ, এই সমগ্র দিক থেকে যে একটা ব্যক্তির মধ্যে তার যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তার যে মেন্টাল ডেভেলপমেন্ট, তার যে সোশ্যাল ডেভেলপমেন্ট বা তার যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই সমস্ত দিকের যে বিকাশ ঘটবে, এই ইউনেস্কো কিন্তু তার যে ডিলোর্স কমিশনের যে রিপোর্ট 1996-এ দিয়েছিল, যে সেখানে কিন্তু বলেছিল যে শিক্ষা শুধুমাত্র কিন্তু একটা বিদ্যালয় বা একটা কোনো একটা চার দেওয়াল বা শুধুমাত্র যে স্কুল কলেজেই হবে এমন কিন্তু নয়। শিক্ষা কিন্তু আজীবন চলমান, এটা কিন্তু চলতেই থাকবে, এবং মানুষের ডে বাই ডে বিভিন্ন প্রকার অভিজ্ঞতা বা জ্ঞান বা সামাজিক বা পারস্পরের যে সম্পর্ক, তার মাধ্যমে কিন্তু শিক্ষাটাকে গড়ে ওঠে, এবং এটাকে একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তির পরিপূর্ণ কিন্তু বিকাশ ঘটে। সেই ইউনেস্কো তার যে ডিলোর্স কমিশন রিপোর্ট 96-এ বলেছিল, সেখানে কিন্তু এই বিস্তারিত কথা বলেছিল।
এখন আমরা যদি প্রকৃত মিনিং খুঁজতে যাই এই সমস্ত ক্লাসিক্যাল ডেফিনেশন বা তোমাদের এই যে মডার্ন যে ডেফিনেশন গুলোকে বললাম বিভিন্ন প্রকার, সেই ডেফিনেশন থেকে আমরা যদি একটা প্রকৃত অর্থ খুঁজতে চাই যে শিক্ষার প্রকৃত মিনিং কি বা প্রকৃত অর্থ কি, সেখানে দেখো আমি লিখেছি যে এডুকেশন ইজ নট এ লিমিটেড টু স্কুল অর লিটারেচার। এটা শুধুমাত্র যে একটা বিদ্যালয় স্কুল কলেজের ইউনিভার্সিটির মধ্যে এডুকেশন হয় এরকম ব্যাপারটা নয়। এডুকেশন কি, ইট ইজ এ লাইফ লং প্রসেস। এটা দীর্ঘদিন তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলবে। কি করবে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রম বার্থ টু ডেথ, অর্থাৎ তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা চলমান প্রক্রিয়া, যেখানে মানুষ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সময় কিন্তু শিক্ষা লাভ করে। শিক্ষা লাভ করে কি, তার যে ব্যক্তি সেই ব্যক্তির পরিপূর্ণ বিকাশ ঘটানোর জন্য। এই ট্রু মিনিং খুঁজতে গিয়ে আমরা কতগুলো জিনিসের কথা, এই যে একটা বিকাশ যেটা বলছি যে সার্বিক বিকাশ, সেখানে গিয়ে আমরা কি করে এই এডুকেশন যদি প্রকৃত হয় তার মধ্যে কি হবে, সেই ব্যক্তির মধ্যে নলেজ, তার মধ্যে সেই ব্যক্তির মধ্যে বাস্তব এবং তার মধ্যে তাত্ত্বিক জ্ঞান অর্জন করবে। তার মধ্যে কি হবে, স্কিল দক্ষতা প্রয়োজন বা ব্যবহারিক প্রয়োজনে বা তার পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে। তার মধ্যে আর কি গড়ে উঠবে, ভ্যালুস মূল্যবোধ গড়ে উঠবে, নৈতিকতা, সততা, মানবিকতা, রেসপন্সিবিলিটি, এগুলোকে ডেভেলপ হবে। আর একটা কি হবে, অলওয়েজ তার বডি মাইন্ডের মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড, একটা ইতিবাচক মনোভাব বা পারস্পরের সাথে কোঅপারেশন, হ্যাঁ, বা পেশেন্ট, ধৈর্যশীল ইত্যাদি মনোভাবগুলো গড়ে উঠবে। এবং আলটিমেট এই এডুকেশন যদি ঠিকভাবে হয় একটা ব্যক্তির হলিস্টিক ডেভেলপমেন্ট হবে। হলিস্টিক ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি মিন্স তার ব্যক্তির মধ্যে সমগ্র দিকের বিকাশ, শরীর, মন, তার সোশ্যাল ইত্যাদি সমস্ত দিক দিকের বিকাশ ঘটিয়ে কিন্তু এই প্রকৃত যে শিক্ষা তার যে লক্ষ্য। এখন আমরা সিম্পলি আমরা যদি বলি যে, এখন যদি আমরা একটু কথা হিসাবে ছোট্ট করে বলি যে এডুকেশনের প্রকৃত ট্রু মিনিং কি, আমরা ট্রু মিনিং হচ্ছে এডুকেশন ইজ এ প্রসেস, এটা লাইফ লং প্রসেস টিল বার্থ টু টিল ডেথ। এখন এই প্রসেসের মাধ্যমে কি করবে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে সেটাকে শিক্ষা নেব। শিক্ষার মূল লক্ষ্য কি হবে, আমাদের মধ্যে হলিস্টিক ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের মধ্যে যে অলরাউন্ড ডেভেলপমেন্ট করে তোলা, তার মূল লক্ষ্য। এখন অনেকের মধ্যেই আছে যে শিক্ষা মানেই কি শুধুমাত্র চাকরির উপযোগী করে তোলা, না। এডুকেশন কখনোই চাকরির উপযোগী করে তোলে না। এডুকেশন কি করে, এডুকেশন একজন নাগরিককে সমাজে তার সচেতন নাগরিক হিসাবে নৈতিক মূল্যবোধ সম্পর্কে মানুষ হিসাবে গড়ে তোলে। প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলাই কিন্তু এডুকেশনের মূল লক্ষ্য। মাঝে মধ্যেই আমরা অনেক সময় একটা কমন ল্যাঙ্গুয়েজ আমরা বলতে শুনি যে তুমি এতদূর পড়াশোনা করলে একটা চাকরি পেলে না, কি হবে, কি পড়াশোনা করে লাভ কি? আসলে কি শিক্ষার লক্ষ্য তাই? শিক্ষার লক্ষ্য কি চাকরিকেও চাকরির জন্য উপযোগী করে তোলা? না। চাকরির জন্য উপযোগী করে তুলতে গেলে তার যে লক্ষ্য আলাদা, তার পড়াশোনার ধরন আলাদা, আর নিজেকে যে শিক্ষার যে মূল লক্ষ্য বা শিক্ষার যে উদ্দেশ্য সেটা কিন্তু আলাদা। তাহলে মাথায় রাখতে হবে, শিক্ষার লক্ষ্য কিন্তু শুধুমাত্র চাকরির উপযোগী করে তোলা না, সমাজে একজন একজন সচেতন নাগরিক, হ্যাঁ, একটা মূল্যবোধ সম্পর্ক, সঠিক মানুষ হিসাবে গড়ে তোলাই কিন্তু এডুকেশনের মূল লক্ষ্য। এখন এই এডুকেশনের যদি আমরা এম অবজেক্টিভ দেখতে চাই যে শিক্ষার লক্ষ্য কি, এখানে আমি শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলোকে অনেকগুলো ভাবে ভাগ করেছি। এক, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, ইয়েস, কারণ শিক্ষার প্রথম কাজই কি হচ্ছে, তোমাকে নিজের বিকাশ ঘটতে হবে, একজন ব্যক্তির তার অলরাউন্ড ডেভেলপমেন্ট করা বা হলিস্টিক ডেভেলপমেন্ট করা, তার মধ্যে সেগুলোকে বিকাশ ঘটাবে। কিভাবে বিকাশ ঘটাবে, অলরাউন্ড ডেভেলপমেন্টের মধ্যে কি কি পড়বে, তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হবে, তার ইমোশনাল ডেভেলপমেন্ট হবে, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে, তার মোরাল গ্রোথ ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, এই সমস্ত দিকগুলো তার ডেভেলপমেন্ট করে একজন সমাজের সুনাগরিক হিসাবে গড়ে তোলাই কিন্তু এই শিক্ষার মূল লক্ষ্য। তার মানে কি, এই যে একজন ব্যক্তি, এখানে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট সবার আগে দরকার। তার কি করবে, সেই ইন্ডিভিজুয়াল ব্যক্তির মধ্যে সোশ্যালাইজেশন, তার মধ্যে সোশ্যালাইজেশন কোয়ালিটি, অর্থাৎ পারস্পরিকের মধ্যে যে সহযোগিতা, পারস্পরের সাথে যে সহনশীলতা, একটা শৃঙ্খলা বা একটা ডিসিপ্লিন বা সামাজিক ঐক্য ইত্যাদি হিসাবে একজন সমাজের সুপ্রতিষ্ঠিত নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে, সেটা একটা লক্ষ্য। আর কি আছে, আর কি করবে শিক্ষার লক্ষ্য, মোরাল অ্যান্ড এথিক্যাল ডেভেলপমেন্ট, ইয়েস, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ আজকের দিনে মূলত এই যে এথিক্যাল বা এই যে মোরাল ভ্যালু, এইগুলো কিন্তু আমরা ডে বাই ডে যতই বেশি আমরা শিক্ষিত হই না কেন, এখন হয়তো আমাদের শিক্ষিত পার্সেন্টেজ অনেক বেশি, কিন্তু ডে বাই ডে এই নৈতিকতা, মূল্যবোধ এগুলো কিন্তু হারাতে বসে চলেছি। তাই মাঝে মধ্যে আমার একটু সন্দেহ হয় যে আদৌ কি আমরা শিক্ষার যে লক্ষ্য, সেই লক্ষ্যে কি পৌঁছাতে পারছি। শিক্ষা কি এই উদ্দেশ্য নিয়ে যখন শিক্ষা আমাদের মধ্যে ছড়িয়ে দেয় বিভিন্ন স্কুল কলেজে, তখন কি শুধুমাত্র কি আমরা এই কম্পিটিটিভ এক্সাম বা এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা
কি বেশি করছি না? আমাদের বোধহয় এডুকেশন সিস্টেমের কিছু পরিবর্তন আনা দরকার। কারণ শিক্ষার যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু আমরা কোনো ছাত্রকেই সেইভাবে আমরা তৈরি করতে পারছি না। আমরা মূলত স্কুল কলেজে যে ছাত্রদেরকে তৈরি করি, মূলত তৈরি করা হয় তাকে এক্সামের জন্য তাকে উপযুক্ত হিসাবে গড়ে তোলা। আমার এই দিকগুলোকে মনে হয় এডুকেশন সিস্টেমের কিছু একটা চেঞ্জেস বর্তমান দিনে, এই যে এডুকেশন ডে বাই ডে কলেজ করলেই সেমিস্টার ওয়াইজ পরীক্ষা, কলেজ করলেই ছাত্রদের উপর একটা প্রেশার, একটা তার মধ্যে সবসময় একটা পরীক্ষা এক্সাম, এই জিনিসগুলো আমার মনে হয় এডুকেশন সিস্টেমে কিছুটা চেঞ্জেস দরকার। কারণ এই চেঞ্জেস যদি না হয় তাহলে বোধহয় এই এডুকেশন আমরা বোধহয় এই এডুকেশন চাই না, এই এডুকেশন বোধহয় সোসাইটির আদৌ কোনো কাজে আসছে কিনা আমার সন্দেহ আছে। তাহলে সেইগুলো যে এডুকেশনের লক্ষ্যগুলো পৌঁছাতে গেলে সবাই কি দরকার, আমাদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের মধ্যে ভ্যালু এথিক্স, তাদের মধ্যে সততা, এই সমস্ত দিকে যদি বিকাশই না ঘটাতে পারি বোধহয় শিক্ষার লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। আর কি করা তোমাকে এডুকেশন, তোমাকে ভোকেশনাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, যদিও এটা খুব একটা গুরুত্বপূর্ণ না তবুও আমি রেখেছি যে এডুকেশন কি করবে, তোমার যে ব্যবহারিক দক্ষতা সেটা তোমাকে তার পেশাগত ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। এবং যখন তুমি পেশাগতভাবে ডেভেলপমেন্ট করবে তখন কি করবে, অটোমেটিক্যালি তোমার যে অর্থনৈতিক ভাবে স্বাধীন হতে তোমাকে এডুকেশন কিছু সাহায্য করবে, যদিও এটা লক্ষ্য হওয়া এডুকেশনের খুব একটা উচিত নয়। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ, অর্থাৎ যে দেশীয় সম্পদ বা নাগরিকত্ব তার যে মূল্যবোধ সেগুলোকে সঠিকভাবে রক্ষা করা, দেশপ্রেম, এই যে আমরা বিভিন্ন সময় যে দেশের প্রতি যে একটা দেশপ্রেম গড়ে তোলা বা বিভিন্ন করে যে স্পোর্টস ডে সেলিব্রেশন বা 15 আগস্ট বা 26শে জানুয়ারি, এগুলো কি, এগুলোর মধ্যে আমাদের দেশের প্রতি একটা ভালোবাসা, দেশের প্রতি একটা দায়িত্ববোধ, দেশের প্রতি একটা সচেতনতা ডেভেলপ করা, তাহলে এইগুলো হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। এর বাইরেও আর কি হতে পারে, ডেভেলপমেন্ট অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, ইয়েস, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের মধ্যে ডে বাই ডে কি হচ্ছে, সব ইনোভেটিভ আইডিয়া বা ক্রিয়েটিভিটি এইগুলো কিন্তু ডে বাই ডে আমাদের মধ্যে দ্রুত কমতে থাকছে। তাহলে একজন একজন শিক্ষার্থী যদি তার মধ্যে এডুকেশন ভালোভাবে আসে, তার মধ্যে কি করতে হবে, তার ভেতরের যে সুপ্ত বাসনা, শিক্ষা যখন বলেছিলাম তখন আমরা কি বলেছিলাম যে আমাদের ভেতরে অর্থাৎ ইনার সেলফে যে সুপ্ত প্রতিভাগুলো লুকানো আছে, শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে সেগুলোকে বাইরে বের করে আনা। তাহলে বাইরে যদি আমরা যখনই বের করতে পারবো তখনই শিক্ষার লক্ষ্যে পৌঁছাবো। তাহলে শিক্ষার লক্ষ্য কি, আমাদের মধ্যে যে একজন শিক্ষার্থীর মধ্যে যে সমস্ত ইনোভেটিভ আইডিয়া গুলো আছে, তার মধ্যে যে প্রবলেম সলভিং এবিলিটি গুলো আছে, তার মধ্যে যে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল গুলো আছে, সেগুলোকে কি করবে, সফলভাবে সেগুলোকে বাইরে বের করে এনে সেগুলোকে বহিঃপ্রকাশ করা। তবেই তো আমরা নতুন নতুন কিছু পাবো, নতুন নতুন বিষয়টাকে পাবো, এটা কাজ। আর কি হচ্ছে, এডুকেশন ফর লাইফ লং লার্নিং, আজীবন শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স নেই, একটা ছোট্ট বাচ্চার কাছ থেকেও একটা শেখা যায়, একটা বয়স্ক মানুষের কাছ থেকেও শিক্ষা যায়। শিক্ষা কি, শিক্ষা একটা কৌতূহল, শিক্ষা একটা প্রসেস, একটা শেখার আগ্রহ। হ্যাঁ, এই যে আমাদের মধ্যে যে সেলফ ইমপ্রুভমেন্ট, আমাকে ডে বাই ডে ইমপ্রুভমেন্ট করবো, যত সেই জিনিসটাকে ইমপ্রুভমেন্ট করবো তত ভালো করে আমি সেই জিনিসটাকে গড়ে তুলবো। এখন শিক্ষার এই সমস্ত দিকগুলো যদি আমরা, মূল যে শিক্ষার লক্ষ্য, তাহলে এই সমস্ত লক্ষ্যগুলো হচ্ছে যদি আমরা না পৌঁছাতে পারি তাহলে কিন্তু শিক্ষার যে উদ্দেশ্য, আমরা যতই পড়াশোনা করি না কেন আলটিমেট কিন্তু শিক্ষার লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। তাহলে এই দিকগুলো আমাদেরকে ডেভেলপ করা দরকার। এখন এরপরে আমাদের যেটা, যদি শিক্ষাটাকে আরেকটু বলি যে স্কোপ অফ এডুকেশন, এই এবার আমরা যেটা এটা আসবো যেটা হচ্ছে স্কোপ অফ ফিজিক্যাল, এই সরি, স্কোপ অফ এডুকেশন, অর্থাৎ এই শিক্ষার পরিধি বা গুরুত্বগুলো কোথায়, কোন কোন ক্ষেত্রে শিক্ষা ছড়িয়ে আছে। আমরা সবাই জানি শিক্ষা কোথায়, লার্নিং সিস্টেম, শিক্ষা ব্যবস্থার মধ্যে ছড়িয়ে আছে, সেখানে বিভিন্ন রকম যে ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন, যদি এগুলো নিয়ে আমরা বিস্তারিত আমরা টিচিং মেথড যখন পড়বো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এখন সিম্পল আমরা বলে যাই, ফর্মাল এডুকেশন বলতে আমরা কোনগুলোকে বুঝি, যেগুলো ফর্মাল এডুকেশন সাধারণত যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেগুলো আমরা সাধারণত শিখে থাকি সেগুলোকে ফর্মাল এডুকেশন বলি। ইনফর্মাল কোথায়, যেগুলো ফ্যামিলি, পিয়ার্স, কমিউনিটি এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন রকম যখন, সেগুলো ইনফর্মাল। নন ফর্মাল কোনগুলো, যেগুলো ভোকেশনাল কোর্স, ওয়ার্কশপ, অ্যাডাল্ট এডুকেশন এক্সেট্রা, এগুলোকে ভোকেশনাল কোর্স বলছি। তাহলে লার্নিং সিস্টেমের ক্ষেত্রে এডুকেশন ব্যাপকভাবে ছড়িয়ে আছে। আর কি আছে, লাইফ লং কভারেজ, অর্থাৎ জীবনব্যাপী যে শিক্ষা, অর্থাৎ আমরা একজন শিক্ষার্থী তার জন্ম থেকে মৃত্যু বা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড বা বিভিন্ন স্টেজে যখন আমরা পৌঁছাচ্ছি, শিশুকাল থেকে যে প্রাপ্তবয়স্ক, এই যে প্রত্যেকটা স্টেজে লার্নিং, তার যে বিকাশ, সেই ঘটাতে ক্ষেত্রে আমাদের শিক্ষা ছড়িয়ে আছে।
আর কোথায় আছে হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড সোশ্যাল হারমোনি। এই যে আমাদের সোসাইটিতে যে একজন সামাজিক ঐক্য বা পারস্পর যে সোশ্যাল কোয়ালিটি বা সোশ্যাল রেসপন্সিবিলিটি সেগুলোকে ডেভেলপ করার সেই ক্ষেত্রে শিক্ষা ছড়িয়ে আছে। আর কি আছে কালচারাল ট্রান্সমিশন বা ইনোভেশন, অর্থাৎ এই যে যে আমাদের মধ্যে যে সংস্কৃতি বা আমাদের মধ্যে যে সৃজনশীলতা তার যে বা এই যে বিভিন্ন প্রকার যে ন্যাশনাল দেশীয় যে সম্পদ সেগুলোকে রক্ষা করা ইত্যাদি ক্ষেত্রে এই শিক্ষাটাকে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। তাহলে এখন যদি আমরা এই ওভারঅল করে যদি একটা জায়গায় বলি যে এই যে যে এডুকেশন সে কিন্তু প্রচুর তার যে বিস্তীর্ণ কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে। এখন এই সমস্ত দিকগুলোর মূল লক্ষ্যই হচ্ছে কি একজন মানুষের মধ্যে একজন সমাজের সুপ্রতিষ্ঠিত মানুষ হিসাবে তাকে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য। এখন এই যে যে ওভারঅল যে শিক্ষাটাকে আমরা যে বললাম, এইবার আমরা যদি আসি এই শিক্ষার সমস্ত দিকগুলোকে যদি আমরা ফিজিক্যাল এডুকেশনের মধ্যে একটু ঠেলে দিই তাহলে কি দাঁড়াবে। আমরা এতক্ষণ ধরে এই ফিজিক্যাল শব্দটাকে বাদ রেখেই আমরা এডুকেশন সম্পর্কটাকে বলেছিলাম। এখন এই ফিজিক্যাল এডুকেশন যুক্ত হওয়ার ফলে কি যুক্ত হলো, এর সাথে আমাদের একটা নতুন শব্দ যুক্ত হলো, কি একটা হচ্ছে ফিজিক্যাল। এই ফিজিক্যাল কথাটার অর্থ হচ্ছে কি রিলেটেড টু দা বডি, এটা আমাদের সরাসরি শরীরের সাথে সম্পর্ক। আর এডুকেশনটা কি, এডুকেশন জানলাম সিস্টেমেটিক ইনস্ট্রাকশন অর ট্রেনিং, প্রসেস বলেছিলাম সিস্টেমেটিক প্রসেস। তাহলে এই যে যে একটা যে দুটি শব্দ, একটা হচ্ছে যেটা আমাদের শরীরের সাথে সম্পর্কিত, আর একটা হচ্ছে শিক্ষা যেটা কি যেটা একটা প্রসেস। তাহলে এই যে শিক্ষার একটা প্রসেস, সেই প্রসেস কিভাবে করছে আমাদের যে শারীরিক ক্রিয়াকলাপ তার মাধ্যমে আমাদের এই যে যে এডুকেশনের যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে পৌঁছাবো। মাধ্যমটা কিভাবে নেব, মাধ্যম হচ্ছে বিভিন্ন প্রকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা বিভিন্ন প্রকার ফিজিক্যাল ক্রিয়াকলাপ। তাহলে দেখো দুটো জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। শিক্ষার লক্ষ্য যেটা ছিল ব্যক্তির সার্বিক বিকাশ, এই সার্বিক বিকাশেই আমরা পৌঁছাবো। কিসের মাধ্যমে পৌঁছাবো, ফিজিক্যালের মাধ্যমে পৌঁছাবো থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। অর্থাৎ শারীরিক শিক্ষার বা শিক্ষার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে আমরা যখন বিভিন্ন প্রকার শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা পৌঁছাবো তখন সেই আমরা তাকে বলবো ফিজিক্যাল এডুকেশন। তাহলে দেখো দুটো জিনিস, এডুকেশনের যে মাধ্যম বলেছিলাম উদ্দেশ্য বলেছিলাম, ফিজিক্যাল এডুকেশনের উদ্দেশ্য কিন্তু এক। কি উদ্দেশ্য, শারীরিক বিকাশ। এখানে মাধ্যম হিসাবে আমরা কি বেছে নেবো, বিভিন্ন প্রকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ক্লিয়ার? সেই জন্য দেখো এখানে লেখা আছে যে ফিজিক্যাল এডুকেশন রেফার্স টু দ্য সিস্টেমেটিক অ্যান্ড পারপাসফুল ইনস্ট্রাকশন, যেটা কি করবে ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি দ্যাট এম অ্যাট ওভারঅল ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। শিক্ষার লক্ষ্য ছিল ওভারঅল ডেভেলপমেন্ট, হলিস্টিক ডেভেলপমেন্ট। এক্ষেত্রেও তাই, এই হলিস্টিক ডেভেলপমেন্টের মধ্যে কি কি করবে, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি অ্যান্ড সোশ্যালি। এবং এই যে যে মাধ্যম হিসাবে যেগুলোকে আমরা বেছে নেব বলেছিলাম যে শিক্ষার লক্ষ্যে সার্বিক বিকাশে আমরা পৌঁছানোর জন্য মাধ্যম হিসাবে বেছে নেবো কি বিভিন্ন প্রকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে কি কি ইনক্লুড, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ইনক্লুড হচ্ছে গেমস, স্পোর্টস, জিমনাস্টিক্স, যোগা, ড্যান্স, ফিটনেস ট্রেনিং এক্সেট্রা। নানান ধরনের যে বিভিন্ন প্রকার যে খেলাধুলো আছে সেইগুলো কি করবে আমাদের মধ্যে সেই শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে, শুধুমাত্র লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে না, এবং আমাদের মধ্যে কি করবে, আমাদের মধ্যে ফিজিক্যাল ফিটনেস, আমাদের মধ্যে ক্যারেক্টার, লিডারশিপ, কোঅপারেশন, মোরাল ভ্যালু, এভরিথিং শিক্ষা যেটা করছিল সেই কাজগুলোকেই করবে। শুধু সে এখানে মাধ্যম হিসাবে বেছে নেবে কি ফিজিক্যাল, শুধু বিভিন্ন প্রকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা গেমস অ্যান্ড স্পোর্টস, তার মাধ্যমে আমাদের শিক্ষার লক্ষ্যটাকে পৌঁছাবো। এখন সিম্পলি যদি আমরা আরো সহজ করে যদি ফিজিক্যাল এডুকেশনকে আমরা বুঝতে চাই, আমরা ফিজিক্যাল এডুকেশনকে চারটি শব্দে আমরা বুঝতে পারি। কি কি চারটি শব্দ, দেখো আমি সিম্পলি ফিজিক্যাল এডুকেশন বলেছি যে ফিজিক্যাল এডুকেশন ইজ এডুকেশন। ইয়েস, অনেকের মধ্যে একটা কনসেপ্ট আছে ফিজিক্যাল এডুকেশন মানে বোধহয় কোনো একটা সাবজেক্ট নয়, ফিজিক্যাল এডুকেশন মানে বোধহয় শুধু গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলো। ব্যাপারটা কিন্তু সেটা নয়। অন্যান্য সাবজেক্টের যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে আমাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পার্ট বা শিক্ষার লক্ষ্যে পৌঁছাবো কি মাধ্যম হিসাবে আমরা শুধুমাত্র বেছে নেব ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ক্রিয়াকলাপ। সেই জন্য আমরা বলছি ফিজিক্যাল এডুকেশন ইজ এডুকেশন। শিক্ষা হলো কি, শারীরিক শিক্ষা হলো একটা শিক্ষা যেটা কি করছে, যেটা ব্যক্তির সার্বিক বিকাশ ঘটানো সাহায্য করছে। আর কি বলছে, ফিজিক্যাল এডুকেশন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ জেনারেল এডুকেশন, অর্থাৎ সাধারণ শিক্ষা তারই এক অবিচ্ছেদ্য অংশ, তারই একটা পার্ট হলো শারীরিক শিক্ষা। এই শারীরিক শিক্ষা ছাড়া কিন্তু কখনোই শিক্ষার যে লক্ষ্য, দেখো ভালো করে বোঝো, এই যে যে আমাদের যে ফিজিক্যাল এডুকেশন, এই ফিজিক্যাল এডুকেশন ছাড়া
শিক্ষার যে মূল লক্ষ্য এতক্ষণ ধরে আমরা আলোচনা করে আসলাম, সেই শিক্ষার লক্ষ্যে কিন্তু কখনোই পৌঁছানো সম্ভব নয়। তাহলে শিক্ষার যদি সেই লক্ষ্যে আমরা সঠিকভাবে পৌঁছাতে চাই, আমাদের কিন্তু অতি অবশ্যই এই ফিজিক্যাল এডুকেশনের নলেজ কিন্তু থাকা দরকার। ফিজিক্যাল এডুকেশন কিন্তু ছাড়া কিন্তু সেই শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আর কি বলেছে 3 নম্বর, ফিজিক্যাল এডুকেশন ইজ কন্ডাক্টেড থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই যে ফিজিক্যাল এডুকেশনের যে পারফর্ম গুলো হবে শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেগুলো কিসের মাধ্যমে হবে? থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বিভিন্ন প্রকার শারীরিক ক্রিয়াকলাপ হতে পারে, বিভিন্ন প্রকার এক্সারসাইজ, বিভিন্ন প্রকার গেম, বিভিন্ন প্রকার যোগ, জিমনাস্টিক এক্সেট্রা ইত্যাদি। 4 নম্বর পয়েন্ট কি বলেছে? দ্য এম অফ জেনারেল এডুকেশন, অর্থাৎ সাধারণ শিক্ষার যে লক্ষ্য, ক্যান নট বি ফুলফিল্ড, ভালো করে মাথায় রাখবে, ক্যান নট বি ফুলফিল্ড উইদাউট ফিজিক্যাল এডুকেশন। অর্থাৎ সাধারণ শিক্ষার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু কখনোই শারীরিক শিক্ষাকে ছাড়া পূর্ণ করা সম্ভব নয়। তাহলে এই 4টি শব্দ যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু ফিজিক্যাল এডুকেশন বুঝতে পারবে। এক, ফিজিক্যাল এডুকেশন ইজ এডুকেশন। 2, ফিজিক্যাল এডুকেশন ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ জেনারেল এডুকেশন। Physical education conducted through physical activity, আর the aim of general education cannot be fulfilled without physical education। এই 4টি শব্দ কিন্তু তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে। এখন এবার যদি আমরা আরেকটু ডিটেলসে যদি আমরা প্রকৃত মিনিং যদি খুঁজতে যাই, যে ফিজিক্যাল ট্রু মিনিং অফ ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষার প্রকৃত অর্থ, সেক্ষেত্রে আমাদের কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। আমরা বারবার বলছি যে আমরা মাধ্যম হিসাবে বেছে নেব বিভিন্ন প্রকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ইয়েস, তাহলে এই যে মাধ্যম হিসাবে যে বিভিন্ন প্রকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা বেছে নেব, তার মানে কি আমাদের বিভিন্ন প্রকার ডেভেলপমেন্ট হবে। কি ডেভেলপমেন্ট হবে? প্রথমে ফিজিক্যাল ফিটনেস ডেভেলপমেন্ট হবে। তাহলে এই যে ফিজিক্যাল ফিটনেস, তার মধ্যে কি আছে? আমাদের শরীরের ভিতর যে স্ট্রেংথ, এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি, এজিলিটি, কোঅর্ডিনেশন, এগুলো কি করবে? এগুলোকে ডেভেলপ করবে। এগুলোকে ডেভেলপ করে আমাকে শারীরিকভাবে আগে সুস্থ করে তুলবে। তাহলে যখনই আমি, আমার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে মন কখনো সুস্থ হতে পারে না। কারণ শরীরকে সবার আগে সুস্থ, ধরো আমরা শরীরে হঠাৎ করে কোথাও পেন পেলাম, যন্ত্রণা পেলাম, বারবার আমাদের মাইন্ড কি করবে? সেখানে কনসেন্ট্রেশন দেবে ওই পেনের উপর, যে বারবার অ্যাটেনশন ওখানে যাবে। তাহলে শরীরকে সুস্থ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের যে ফিজিক্যাল ক্যাপাবিলিটি গুলো আছে, যে ফিজিক্যাল ফিটনেস কম্পোনেন্ট গুলো আছে, সেগুলোকে ডেভেলপ করতে হবে। আর কি করতে হবে? মেন্টাল ডেভেলপমেন্ট করবে, মানসিক বিকাশ। কিভাবে? আমাদের মধ্যে কনসেন্ট্রেশন, ডিসিপ্লিন, কনফিডেন্স, ইমোশনাল স্ট্যাবিলিটি, স্ট্রেস, অ্যাংজাইটি, অ্যাগ্রেশন, এগুলো কি কি করবে? এইগুলোকে আমাদেরকে ডেভেলপ করতে সাহায্য করবে, এগুলোকে আমাদেরকে রেগুলেশন করতে সাহায্য করবে। এগুলোকে কে রেগুলেশন করবে? কে কন্ট্রোল করবে? ফিজিক্যাল এডুকেশন কন্ট্রোল করবে। ফিজিক্যাল এডুকেশনের যে মাধ্যমগুলো আছে, সেই ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে এগুলোকে আমাদেরকে ডেভেলপ করতে সাহায্য করবে। আর কি করবে ফিজিক্যাল এডুকেশন? সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট। আমাদের মধ্যে এই যে সোশ্যাল স্কিল, সোসাইটিতে থাকতে গেলে একে অপরের সাথে কি সাহায্য দরকার, সহযোগিতা দরকার, নেতৃত্ব দরকার, পরস্পরের সাথে যোগাযোগ দরকার, কমিউনিকেশন, এবং আমাদের কি সবসময় কি একটা নেতিবাচক থাকা দরকার, পজিটিভ মাইন্ড থাকা দরকার। তাহলে এই সমস্ত কোয়ালিটি গুলো কখন হবে? যদি আমরা গেমস অ্যান্ড স্পোর্টস না করি, সেখানে পারস্পরিক, যখন পরস্পরের সাথে কোনো খেলা হয়, পরস্পরের সাথে সেখানে বিভিন্ন কমিউনিটির মানুষ থাকে, পরস্পরের সাথে কথা বলা, একসাথে টিম গেম হিসাবে আমরা যখন পার্টিসিপেশন করি, পরস্পরের মধ্যে একটা সহযোগিতা তৈরি হয়, একটা কোঅপারেশন তৈরি হয়, একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয়। এই সমস্ত দিকগুলো যে কিন্তু ফিজিক্যাল এডুকেশনের এই যে মাধ্যম, যে বিভিন্ন প্রকার ফিজিক্যাল এক্সারসাইজ বা গেমস অ্যান্ড স্পোর্টস, সেটা ছাড়া কি কখনোই পৌঁছানো সম্ভব? কখনোই সম্ভব না। কারণ বইয়ের পাতা পড়ে তো এগুলো সম্ভব না। এগুলো যখন প্র্যাকটিক্যালি আমরা ফিজিক্যাল এডুকেশনের যে অ্যাক্টিভিটির মাধ্যমে যখন এক্সপিরিয়েন্স করব, তখনই এগুলো সম্ভব। সেই কারণেই কিন্তু আমরা এর আগে যখন বলেছিলাম যে সাধারণ শিক্ষার যে উদ্দেশ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে ফিজিক্যাল এডুকেশন অবশ্যই পড়া উচিত। তাহলে সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে তো আমাদের এই কোঅপারেশন, লিডারশিপ, কমিউনিকেশন, ফেয়ার প্লে, এই স্কুলগুলোকে ডেভেলপ হওয়া দরকার। তাহলে এই স্কুল কিসের মাধ্যমে হবে? শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশনের যে অ্যাক্টিভিটি, ক্রিয়াকলাপ, তার মাধ্যমে হওয়া সম্ভব। আর কি হবে? মোরাল অ্যান্ড এথিক্যাল ডেভেলপমেন্ট। এই যে ফিজিক্যাল এডুকেশনের কারিকুলামের মাধ্যমে মোরাল অ্যান্ড এথিক্যাল ডেভেলপমেন্ট করবে। কি করবে? আমাদের মধ্যে অনেস্টি, সততা ডেভেলপ করবে, রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ করবে, প্রিজার্ভেন্স করবে, ডিসিপ্লিন, রেসপেক্ট, এই সমস্ত দিকগুলো কি হবে? ফিজিক্যাল এডুকেশনের যে কারিকুলাম, তার মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে এগুলোকে ডেভেলপ করতে সাহায্য করবে। এখন এই যে জেনারেল এডুকেশন, সেখানে কি এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এবিলিটি, এই ধরনের কোনো ক্রিয়াকলাপ আছে? নেই। তাহলে সেখানে কিন্তু এই যে কোয়ালিটি গুলো ডেভেলপ হওয়ার প্রবাবিলিটি অনেকটাই কম। সেই জন্য এই মোরাল অ্যান্ড এথিক্যাল ভ্যালু কিন্তু এই ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে অনেকটাই দ্রুত এবং যে শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে কিন্তু সাহায্য করবে। আর কি করবে? লাইফ লং বেনিফিট। ইয়েস, আজীবন আমাদের উপকার দেবে। কিভাবে দেবে?
আমরা যদি হেলদি হ্যাবিট, আমাদের যদি শরীর সুস্থ থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি করবে, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করবে। আমাদের রেগুলার এক্সারসাইজের মাধ্যমে আমাদের কি থাকবে, শরীরের স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত ব্যায়াম করার ফলে শরীরের বিভিন্ন প্রকার যে ডিজিজ বা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। হ্যাঁ, তার ফলে কি হবে, আমাদের আজীবন কিন্তু একটা বেনিফিট কিন্তু এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদেরকে দেবে। এবং আলটিমেট সবার শেষে কি করবে, আমাদের মধ্যে কিন্তু একটা হলিস্টিক ডেভেলপমেন্ট করবে। হলিস্টিক মিনস আমাদের মধ্যে এই সমস্ত দিকগুলোর বিকাশ ঘটবে, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ইত্যাদি দিকগুলো করে একজন সমাজের সুনাগরিক হিসাবে গড়ে তুলবে। তার মানে কি, এই যে শিক্ষার দেখো প্রকৃত মিনিং, এই ফিজিক্যাল এডুকেশনের প্রকৃত মিনিং কি, ফিজিক্যাল এডুকেশন হচ্ছে এটা কি, এটা আজীবন বা চলমান প্রক্রিয়া, এটা সারা জীবন চলবে। কি ধরনের প্রক্রিয়া, এটা একটা এডুকেশনাল প্রক্রিয়া, একটা শিক্ষামূলক প্রক্রিয়া, যেটা কি করবে, যেটা একজন মানুষের বা আমাদের মধ্যে শরীর বলো, মন বলো, আমাদের মধ্যে যে সোশ্যাল কোয়ালিটি বলো, যে নৈতিক ভ্যালু বলো, এই সমস্ত দিকের বিকাশ ঘটিয়ে একজন সমাজে সুনাগরিক হিসাবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার প্রকৃত অর্থ বা ফিজিক্যাল এডুকেশনের প্রকৃত অর্থ। এখন এই যে ফিজিক্যাল এডুকেশনের যে বিভিন্ন প্রকার ডেফিনেশন গুলো আছে, সেই ডেফিনেশন গুলো যদি আমরা একটুখানি দেখি, এইগুলো যে ডেফিনেশন গুলো এখন তোমাদের বলবো, সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন, একদম বহুল প্রচলিত যে সংজ্ঞা, বহু প্রাচীন কাল থেকে যে সংজ্ঞাগুলো বয়ে আসে, সেটা হচ্ছে ব্যারন 1967। ইয়ার গুলো মনে রাখবে, কিন্তু ভুললে চলবে না। In 1967 ব্যারো কি বলেছিল, ফিজিক্যাল এডুকেশন ইজ এ প্ল্যান প্রোগ্রাম অফ লার্নিং এক্সপিরিয়েন্স, যেটা কি করছে, দ্যাট হেল্প ইন্ডিভিজুয়াল ডেভেলপ ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড সোশ্যালি। অর্থাৎ ব্যারো বলেছিল যে শারীরিক শিক্ষা হলো একটা পরিকল্পিত একটা কার্যক্রম, যেটা কি করছে, যা শুধুমাত্র একজন ব্যক্তির মধ্যে তার শারীরিক, মানসিক, সামাজিক বিকাশে সাহায্য করে। আর কিন্তু তেমন কিছু ব্যারো সেই প্রাচীন কনসেপ্টে কিন্তু বলেনি, শুধু বলেছিল যে একটা শিক্ষামূলক প্রক্রিয়া যেটা ব্যক্তির মধ্যে শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশ ঘটাতে সাহায্য করে। তারপর কি করলো, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর হেলথ, ফিজিক্যাল এডুকেশন এন্ড রিক্রিয়েশন, আফার, যেটা 1986 আফার কি করলো, ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে একটা কথা বললো। কি বললো, ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য এডুকেশনাল প্রসেস, সেটাও বললো একটা এডুকেশনাল প্রসেস। কি বললো, থ্রু হুইচ স্টুডেন্ট অ্যাচিভ অপটিমাল ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। একইভাবে বললো, শুধু কিভাবে বললো, যেটাও শিক্ষামূলক প্রক্রিয়া, কিন্তু যার মাধ্যমে কি করে একজন শিক্ষার্থীরা তার শারীরিক, মানসিক, সামাজিক বিকাশের সর্বোচ্চ পর্যায়ে তার অর্জন করতে পারে, সর্বোচ্চ পর্যায়ে বিকাশ ঘটাতে সাহায্য করে। আফার কিন্তু 1986 এই কথাগুলোকে বলছিল। আমি এগুলোকে কেন বলছি, কারণ ডে বাই ডে আমি দেখাবো যে কিভাবে ফিজিক্যাল এডুকেশনের ডেফিনেশন গুলো চেঞ্জেস হচ্ছে। এরপরে আসলে যদি আমরা একটা অক্সফোর্ড ডিকশনারি, সেখানে যদি আমরা একটা মিনিং খোঁজার চেষ্টা করি, সেখানে বলেছিল ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য ট্রেনিং অফ দ্য বডি, এটা হচ্ছে বডির এক প্রকার প্রশিক্ষণ, যেটা কি করছে, ফর ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড হেলথ, অর্থাৎ মানুষের স্বাস্থ্য এবং ফিটনেস উন্নয়নে সাহায্য করে। এটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারির কনসেপ্ট। এখন এরপরে যেটা আমরা যদি আরেকটু পরের দিকে যাই, যে সংজ্ঞাগুলো নিয়ে আমরা বিভিন্ন বইতে পড়ি বা বহু সময় বহু এই সংজ্ঞাগুলোকে আমরা নাড়াচাড়া করি, বহুল প্রচলিত সংজ্ঞা, যেটা আমরা বই খুললে সমস্ত বইতেই পাই, যে মোস্ট পপুলার ডেফিনেশন, সেখানে হচ্ছে চার্লস এ বুকার। হ্যাঁ, সি.এ. বুকার যাকে আমরা বলি, এই সংজ্ঞাটা মূলত দেওয়া হয়েছিল অ্যাপ্রক্সিমেট 1962, 1965 or 70 দশকে এই সংজ্ঞাটাকে দিয়েছিল। সেখানে দেখো কতগুলো কথা চেঞ্জ কিভাবে হচ্ছে, দেখো সেখানে কি বলছে, ফিজিক্যাল এডুকেশন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ টোটাল এডুকেশন প্রসেস। দেখো এই শব্দটা, যে শারীরিক শিক্ষা হলো সমগ্র শিক্ষার একটা অপরিহার্য অংশ, এই কথাটা এর আগে কেউ বলেছিল, কেউ বলেনি, সবাই বলেছিল এটা শিক্ষামূলক প্রক্রিয়া। কিন্তু এই যে সমগ্র যে শিক্ষা ব্যবস্থা, জেনারেল যে এডুকেশন, তারই একটা অপরিহার্য অংশ যে ফিজিক্যাল এডুকেশন, এই শব্দটা কিন্তু সি.এ. বুকার প্রথম বললো। তাহলে অনেক সময় প্রশ্ন আসতেই পারে যে ফিজিক্যাল এডুকেশন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ টোটাল এডুকেশন প্রসেস, এই কথাটা কে বলেছিল, আসতেই পারে ডেফিনেশন থেকে প্রশ্ন, মাথায় রাখতে হবে। আর কি বলেছিল, and has at its aim the development of physically, mentally, emotionally, socially fit citizen through the medium of physical activity। দেখো এখানে একদম পরিপূর্ণ সংজ্ঞা দিয়েছিল, যে শারীরিক শিক্ষা হলো একটা সামগ্রিক শিক্ষার একটা অপরিহার্য অংশ, যার লক্ষ্য হলো শারীরিক কার্যকলাপের মাধ্যমে শারীরিক, মানসিক, সামাজিক দিক থেকে সুস্থ নাগরিক, এই যে একটা কি বলেছে, সুস্থ নাগরিক হিসাবে গড়ে তোলা, সোশ্যালি ফিট দ্য সিটিজেন। এই সিটিজেন শব্দটাও কিন্তু এর আগে কেউ বলেনি। তাহলে একজন সুস্থ নাগরিক হিসাবে গড়ে তুলছে, তার সমস্ত দিকের বিকাশ ঘটিয়ে, এবং শারীরিক শিক্ষার যে একটা জেনারেল এডুকেশনের যে একটা অংশ, প্রথম কিন্তু সি.এ. বুকার প্রথমে কিন্তু বলেছিল। মাথায় রাখতে হবে এগুলো।
এরপরে আরেকটা যেটি কমন ডেফিনেশন যেটা আমরা বারবার পড়ি, জেবি নাসের 1960তেও 60-এর দশকে বলেছিল, খুব ছোট্ট ডেফিনেশন বলেছিল কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছিল। কি বলেছিল? ফিজিক্যাল এডুকেশন ইজ দ্যাট ফেজ অফ হোল ফিল্ড অফ এডুকেশন। দেখো, হোল ফিল্ড অফ এডুকেশন যেটা কি করছে, হুইচ ডিলস উইথ বিগ মাসেল অ্যাক্টিভিটি অ্যান্ড দেয়ার রিলেটেড রেসপন্স। অর্থাৎ শারীরিক শিক্ষা সামগ্রিক শিক্ষার অবিচ্ছেদ্য অংশ বটে, কিন্তু যেটা কি করছে, বৃহৎ পেশির তার কাজ এবং তার ফলাফলের সাথে একটা সম্পর্কিত, এই কথা বলেছিল। এরপরে যেটা সিএবিপিইআর, যেটা সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশন, এটা 1950 থেকে 60-এর দশকে, সেখানে ফিজিক্যাল এডুকেশন বলেছিল যে ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য এডুকেশন থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফর ডেভেলপমেন্ট অফ টোটাল পার্সোনালিটি। টোটাল পার্সোনালিটি মানে কি, সেই হলিস্টিক ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, যদিও হলিস্টিক ডেভেলপমেন্ট মডার্ন কনসেপ্টের টার্মোলজি, তবু আমরা বলবো টোটাল ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, একজন ব্যক্তির সার্বিক বিকাশ ঘটবে, অফ দ্য চাইল্ড ফুলফিলমেন্ট ইন দ্য সোসাইটি, মানে একজন সোসাইটি সমাজের জন্য একজন ব্যক্তির সামগ্রিক যে বিকাশ, সেটার কথা বলেছিল সিএবিপিআর। কত দশকে? 1950 থেকে 60-এর দশকে। এইবার এইগুলো তো গেল একটা কমন প্রচলিত একটা ডেফিনেশন। আমরা যদি একদম মডার্ন ডেফিনেশন দেখতে চাই, একদম আধুনিক যুগের ডেফিনেশন দেখতে চাই, 1900 দশকের ডেফিনেশন দেখতে চাই, তাহলে কি দেখবো? এক নম্বর হচ্ছে থমাস উড, 1957। সেখানে থমাস উড কি বলেছিল? ফিজিক্যাল এডুকেশন ইজ এ প্ল্যান অ্যান্ড প্রোগ্রেসিভ লার্নিং এক্সপিরিয়েন্স। প্ল্যান করছে একটা পরিকল্পিত এবং প্রগতিশীল একটা শিক্ষা অনুভূতি, এক্সপিরিয়েন্স, অনুভূতি, যেটা কি করছে, দ্যাট প্রোভাইড অপরচুনিটি, যেটা অপরচুনিটি দিচ্ছে ফর ডেভেলপিং মোটর স্কিল। তাহলে যে ফিজিক্যাল এডুকেশন আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে, কিসের জন্য সুযোগ দিচ্ছে? আমাদের মধ্যে ডেভেলপ করবে মোটর স্কিল, ফিজিক্যাল ফিটনেস, সোশ্যাল স্কিল, যেটা কি করবে, কন্ট্রিবিউটিং টু ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট। দেখো, ভেরি ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু বলেছে এই থমাস উড। কি বলেছে? যে শারীরিক শিক্ষা হলো একটি পরিকল্পিত, এটি প্ল্যান মাফিক এবং একটা প্রগতিশীল একটা অনুভূতি, যেটা কি করছে, শিক্ষার্থীদের সুযোগ করে দিচ্ছে। কিসের সুযোগ করে দিচ্ছে? অপরচুনিটি ফর ডেভেলপিং মোটর স্কিল, ফিজিক্যাল ফিটনেস, সোশ্যাল স্কিল, এবং যেটা কন্ট্রিবিউট করছে কি, ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট, মানে একজন ব্যক্তির যে পরিপূর্ণ সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে কিন্তু এই ফিজিক্যাল এডুকেশন সাহায্য করছে। তাহলে দেখো, ডেফিনেশনের যত ডে বাই ডে যাচ্ছে, ডেফিনেশনের কনসেপ্ট চেঞ্জ হচ্ছে। এরপরে দেখো আরেকটা, ফ্রাঙ্কলিন হেনরি 1964 আবার একটা কথা বলেছিল, যে ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য সাম অফ এক্সপিরিয়েন্স থ্রু হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাটেন অপটিমাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড। দেখো, আমরা শিক্ষা পড়ার সময় বডি মাইন্ড বারবার পড়ছিলাম, যে আমাদের মনের ভিতর এবং শরীরের যে সর্বোচ্চ যে বিকাশ সাধন, সেটাই হচ্ছে শিক্ষার লক্ষ্য। তাহলে সেই কথাটাই কিন্তু দেখো 1964 আবার ফিরে হলো ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে। কি বললো? শারীরিক শিক্ষা হলো একটা সামগ্রিক অভিজ্ঞতা, আর কিসের মাধ্যমে? যার মাধ্যমে একজন ব্যক্তির শরীর ও মনে সর্বোচ্চ বিকাশ অর্জন করা সম্ভব হয়। ক্লিয়ার? তাহলে দেখো ডে বাই ডে কিভাবে চেঞ্জেস হচ্ছে। এরপর আসে আমাদের ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এটা 1970-এর দশকে একটা ডেফিনেশন দিয়েছিল। কি বলেছিল? ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য এডুকেশনাল প্রসেস, এটাও বলেছে একটা শিক্ষামূলক প্রক্রিয়া, যেটা কি করছে, থ্রু হুইচ পিপল লার্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যার মাধ্যমে শিখবে, ডেভেলপ করবে কি, ফিটনেস, মোটর স্কিল, হেলদি অ্যাটিটিউড, আর প্রিপেয়ার ফর অ্যাক্টিভ লাইফ পার্টিসিপেশন। ভেরি গুড পয়েন্ট। এখানে একদম সক্রিয় জীবনধারায় অংশগ্রহণ করার জন্য, হ্যাঁ, শারীরিক শিক্ষা একটা মাধ্যম, যার মাধ্যমে বিভিন্ন প্রকার ফিটনেস, মোটর স্কিল, হ্যাঁ, স্বাস্থ্যকর একটা হেলদি অ্যাটিটিউড একটা ডেভেলপ করে, মানে একটা সঠিক স্বাস্থ্য, মানে স্বাস্থ্যকে ডেভেলপ করে বিকাশ ঘটিয়ে একটা অ্যাক্টিভ লাইফস্টাইলের জন্য প্রস্তুত করাই হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। এরপরে যেটা আছে দেখো, ইউনেস্কো 1998-এ ইউনেস্কো কি বলেছিল? ইউনেস্কো বলেছিল ফিজিক্যাল এডুকেশন ইজ এ কনসিয়াস প্ল্যান এন্ড সাস্টেন এডুকেশনাল প্রসেস। এটা কি করছে, যে একটা সচেতনতা, পরিকল্পিত এবং ধারাবাহিক প্রক্রিয়া, যেটা কি করছে, দ্যাট প্রমোট, কি করছে, হেলথ, ফিটনেস, মোটর এবিলিটি এন্ড সোশ্যাল এন্ড মোরাল ডেভেলপমেন্ট, যেটা কি করছে, আমাদের মধ্যে একটা স্বাস্থ্য এবং একটা ফিটনেস, এবং আমাদের মধ্যে যে মোটর এবিলিটি, এবং আমাদের মধ্যে যে সোশ্যাল অর্থাৎ সামাজিক যে ডেভেলপমেন্ট, বা আমাদের মধ্যে নৈতিকতার যে বিকাশ,
সেগুলোকে ডেভেলপ করবে, কন্ট্রিবিউটিং টু লাইফ ওয়েলবিং, অর্থাৎ আজীবন যাতে আমাদের এই কল্যাণে অবদান রাখে, তার কথা কিন্তু ইউনেস্কো 1998 বলেছিল। এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার যে ডেফিনেশন বা মডার্ন ডেফিনেশন, এই মডার্ন ডেফিনেশনের যে কথাগুলোকে বলেছে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন সংস্থা, সেই যদি মডার্ন এডুকেশনের ডেফিনেশন গুলোকে যদি আমরা এক জায়গায় করি, কতগুলো ক্যারেক্টারকে যদি আমরা আলাদা করার চেষ্টা করি, তারা বলতে চেয়েছে কি যে এই ফিজিক্যাল এডুকেশনে ডে বাই ডে চেঞ্জেস হলো, এই মডার্ন কনসেপ্টের মূল কথা কি? এক, আমি সেগুলো যদি পয়েন্ট করি, প্ল্যান অ্যান্ড প্রোগ্রেসিভ। মানে ফিজিক্যাল এডুকেশন কি বলেছিল, অবশ্যই একটা প্ল্যান মাফিক এবং সেটা প্রগতিশীল, প্রোগ্রেসিভ। মানে কি, যে ফিজিক্যাল এডুকেশন এই যে কারিকুলাম গুলো হবে সেগুলো যেন একটা সিস্টেমেটিক হবে, এবং যেগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ তোমাকে ডেভেলপ করবে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ইত্যাদি কোয়ালিটি গুলো। আর কি করেছে, ফোকাস অন মোটর স্কিল, ফিটনেস অ্যান্ড হেলথ। অর্থাৎ এই যে ফিজিক্যাল এডুকেশনের যে মডার্ন যে আধুনিক ধারণা, সেখানে বলা হয়েছে বারবার সমস্ত ডেফিনেশনের যে কথাগুলো আসছে, যে ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে আমাদের কি হবে, আমাদের মধ্যে মোটর এবিলিটি ডেভেলপ হবে, ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ হবে, হ্যাঁ, বিভিন্ন প্রকার আর কি হবে, আলটিমেট ওভারঅল যে আমাদের হেলথ, সেই হেলথ গুলোকে ডেভেলপ হবে। আর কি করতে পারি, প্রমোট অফ সোশ্যাল অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা, শৃঙ্খলা প্রয়ন, ডিসিপ্লিন, ন্যায় বিচার এবং দলবদ্ধ কাজ করার যে প্রবণতা, সেগুলোকে ডেভেলপ হবে। আর কি হবে, প্রিপেয়ার ফর লাইফ লং অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ আজীবনের জন্য সক্রিয় জীবনযাপন, যাতে নিয়মিত যদি ফিজিক্যাল এডুকেশন অ্যাক্টিভিটি করি, তাহলে কি হবে, আমাদের শরীর ভালো থাকবে, ফিটনেস ভালো থাকবে, যেটা কি করবে, আমাদের আজীবন আমাদেরকে সুস্থ এবং রোগ প্রতিরোধক ভাবে আমাদের জীবন অতিবাহিত করতে সাহায্য করবে। এবং আলটিমেট কি বলেছে, হলিস্টিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট, একজন ব্যক্তির তার যে সার্বিক সমগ্র দিক, তার শরীর, মন, সামাজিক, নৈতিকতা ইত্যাদি সমস্ত দিকের বিকাশ ঘটিয়ে একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলাই হচ্ছে এই আধুনিক যে ফিজিক্যাল এডুকেশনের কনসেপ্ট, সেই কনসেপ্টের মূল কথা। এখন এই যে এইবার যদি আমরা আসি যে এই যে আমরা ওভারঅল যেটা পড়লাম মডার্ন কনসেপ্ট ইত্যাদি বিষয়গুলো, যদি আমরা করতে যাই যে এম অফ ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষার লক্ষ্যগুলো কি কি? শারীরিক শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে, মাথায় রাখতে হবে, যে অলরাউন্ড ডেভেলপমেন্ট বা হলিস্টিক ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। একজন ব্যক্তির সার্বিক বিকাশ সাধনই হচ্ছে এই ফিজিক্যাল এডুকেশন বা এডুকেশনের যে লক্ষ্য ছিল, সেই ফিজিক্যাল এডুকেশনের লক্ষ্যও তাই, যে একটা ব্যক্তির মধ্যে হলিস্টিক ডেভেলপমেন্ট করা, তার মধ্যে ওভারঅল তার যে অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ অ্যান পার্সোনালিটি, তার ব্যক্তির তার যে সর্বাঙ্গীন বিকাশ ঘটানোই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য বা ফিজিক্যাল এডুকেশনের মূল লক্ষ্য। শুধুমাত্র যে একজন ফিজিক্যাল এডুকেশন মানেই তার ব্যক্তির ফিজিক্যালি ফিট হতে হবে এমন কোনো কথা নেই। ফিজিক্যালি ফিট আমরা অন্যভাবেও বলতে পারি। ফিজিক্যালি ফিট হলেই তাকে আমরা বলতে পারবো না যে এই ব্যক্তিটা ফিজিক্যাল এডুকেশন আছে বা এই ব্যক্তিটা ফিজিক্যাল এডুকেশনে ভালো, কখনোই না। কখন বলবো আমরা ফিজিক্যাল এডুকেশনে, কারণ শিক্ষার যখন মূল লক্ষ্য, শারীরিক শিক্ষার লক্ষ্য কি, অলরাউন্ড ডেভেলপমেন্ট, তাকে ফিজিক্যালিও তাকে সুস্থ হতে হবে, মানসিকভাবে সুস্থ হবে, সোশ্যালি সুস্থ হবে, সমস্ত দিকের কোয়ালিটি গুলো যখন তার মধ্যে হবে, তখনই আমরা তাকে বলবো শিক্ষার মূল লক্ষ্যে সে পৌঁছাতে পারছে। এখন এই জন্য আমরা কি বলেছি, ফিজিক্যাল এডুকেশন ইজ ইকুয়াল টু হলিস্টিক ডেভেলপমেন্ট অফ অ্যান পার্সোনালিটি, একজন ব্যক্তির সার্বিক বিকাশ সাধন। এখন এই সার্বিক বিকাশে পৌঁছাতে গেলে কোন কোন দিকগুলো আমাদের ডেভেলপ করা দরকার? এক নম্বর, ফিজিক্যাল ডেভেলপমেন্ট করা দরকার। ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে কি কি থাকে, স্ট্রেংথ, এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি, ফিটনেস ইত্যাদি। মেন্টাল ডেভেলপমেন্ট করা দরকার, তার মধ্যে কি হবে, নলেজ, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং এবিলিটি। আবার সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে কি কি থাকবে, টিম ওয়ার্ক, কোঅপারেশন, লিডারশিপ, ফেয়ার প্লে ইত্যাদি। আবার ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে কি দরকার, কনফিডেন্স, স্ট্রেস কন্ট্রোল, পজিটিভ অ্যাটিটিউড এটসেট্রা। মোরাল ডেভেলপমেন্ট কোনগুলো, ডিসিপ্লিন, হনেস্টি, রেসপন্সিবিলিটি, রেসপেক্ট। আর হেলথ ডেভেলপমেন্ট কোনগুলো, হেলথি লাইফস্টাইল, প্রিভেনশন অফ ডিজিজ, হাইজিন ইত্যাদি বিষয়গুলো। তার এই সমস্ত দিকগুলো যদি আমরা ডেভেলপ না করি, তাহলে কিন্তু এই যে হলিস্টিক ডেভেলপমেন্টের কথা আমরা বলছিলাম, এই হলিস্টিক ডেভেলপমেন্টে কিন্তু পৌঁছাতে কখনোই পারবো না। এই হলিস্টিক ডেভেলপমেন্টে যদি পৌঁছাতে যাই, তাহলে এই যে এম গুলো রয়েছিল সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে, মেন্টাল ডেভেলপমেন্ট করতে হবে, সোশ্যাল ডেভেলপমেন্ট করতে হবে, ইমোশনাল ডেভেলপমেন্ট করতে হবে, মোরাল ডেভেলপমেন্ট করতে হবে, হেলথ ডেভেলপমেন্ট করতে হবে। এই সমস্ত দিকগুলো কিন্তু আমাদের এডুকেশনও করে। এখানে ফিজিক্যাল এডুকেশন কিভাবে করবে, শুধু মাধ্যম হিসাবে বেছে নেবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বিভিন্ন প্রকার গেমস এন্ড স্পোর্টস। এই হলো মূল ফিজিক্যাল এডুকেশনের এম। এবার এই এম এ পৌঁছাতে গেলে আমাদের কতগুলো অবজেক্টিভ আমাদের জানা দরকার, যে শারীরিক শিক্ষার মূল উদ্দেশ্য কি। দেখো, উদ্দেশ্য সম্পর্কে এখন বলতে গেলে তোমাদের একটা কথা বলতেই হয়,
যে এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য এর মধ্যে কিন্তু একটা পারস্পরিক একটা বেশ সম্পর্ক আছে। সম্পর্কটা কি? যে লক্ষ্য আমরাকে যেটাকে পৌঁছায় সেই লক্ষ্য কিন্তু বাস্তবায়িত হওয়া কখনোই সম্ভব হয় না কোনো কোনো ক্ষেত্রে বেশিরভাগ। কিন্তু অবজেক্টিভ যেটা, অবজেক্টিভ গুলো যদি আমরা সঠিকভাবে ফুলফিল না করতে পারি তাহলে কিন্তু সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। তাহলে সবার আগে আমাদের এই অবজেক্টিভ গুলো, এই লক্ষ্যে পৌঁছাতে গেলে কোন কোন দিকগুলো আমাদেরকে ডেভেলপ করা দরকার যাতে করে আমি এই লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পারবো, সেগুলোকে আগে করা দরকার। সেগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে? ফিজিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে, শারীরিক বিকাশ করতে হবে। শারীরিক বিকাশ মানে কি? আমাদের মধ্যে যে ফিটনেস কম্পোনেন্ট গুলো আছে, ফিটনেস কম্পোনেন্ট গুলোকে আমরা যদি আবার ভাগ করি, হেলথ রিলেটেড ফিটনেস বা পারফরমেন্স রিলেটেড ফিটনেস, এই সমস্ত দিকগুলোকে কিন্তু আগে কোয়ালিটি গুলোকে ডেভেলপ করতে হবে। এখন এই কোয়ালিটি গুলো কি কি? স্ট্রেংথ, এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি, এজিলিটি, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, রিঅ্যাকশন টাইম ইত্যাদি বিষয়গুলোকে ডেভেলপ করতে হবে। এইগুলো ডেভেলপ না করলে কিন্তু আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট হওয়া সম্ভব না। আর কি করতে হবে? আমাদের মধ্যে মোটর ডেভেলপমেন্ট করতে হবে। তার মধ্যে মোটর ডেভেলপমেন্ট মানে কি? এটা ফান্ডামেন্টাল মুভমেন্ট, যেগুলো রানিং, জাম্পিং, থ্রোয়িং, ক্যাচিং, এইগুলো, এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো কিন্তু যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের মধ্যে যে গতিশীল যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু ডেভেলপ করা সম্ভব না। আর কি করা দরকার? মেন্টাল ডেভেলপমেন্ট। আমাদের মধ্যে যে মানসিক বিকাশ কিন্তু সবার আগে হওয়া দরকার। মানসিক বিকাশ মানে কি? আমাদের মধ্যে যে কগনিটিভ স্কিল, যে টেকনিক্যাল স্কিল, যে ট্যাকটিস স্কিল বা ডিসিশন মেকিং পাওয়ার বা প্রবলেম সলভিং এবিলিটি বা আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বিভিন্ন প্রকার রুলস, গেমস, স্ট্র্যাটেজি, সেই সমস্ত দিকগুলো কিন্তু মেনে চলা, সেগুলো কিন্তু ডেভেলপ করা কিন্তু সবার আগে একজন ব্যক্তির করা উচিত। আর কি দরকার? সোশ্যাল ডেভেলপমেন্ট করা দরকার। সোশ্যাল ডেভেলপমেন্ট মানে কি? টিম ওয়ার্ক, কোঅপারেশন, লিডারশিপ, রেসপেক্ট ফর আদার্স, এই সমস্ত দিকগুলো, অ্যাডজাস্টমেন্ট, টলারেন্স, এই সমস্ত দিকগুলো কিন্তু আমাদের মধ্যে যদি ডেভেলপ না করতে পারি তাহলে কিন্তু উদ্দেশ্য যদি না পারি কখনোই কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাহলে এই যে সমস্ত যে উদ্দেশ্যগুলোকে বলছিলাম, এই কোয়ালিটি গুলো কিন্তু ডেভেলপ করা দরকার। এখন ডেভেলপ করতে কে সাহায্য করবে? আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল মুভমেন্ট আমাদের সাহায্য করবে। এই ফিজিক্যাল মুভমেন্টের মধ্যে আইদার হতে পারে ড্যান্স, আইদার হতে পারে এক্সারসাইজ, আইদার হতে পারে জিমনাস্টিক্স, আইদার হতে পারে ভ্যারাইটিস টাইপস অফ গেম ইত্যাদি। আর কি করবে? আমাদের মধ্যে ইমোশনাল ডেভেলপমেন্ট। ইয়েস, ইমোশনাল ডেভেলপমেন্ট, আমাদের মধ্যে সেলফ কনফিডেন্স, ইমোশনাল স্ট্যাবিলিটি, স্ট্রেস ম্যানেজমেন্ট, পজিটিভ সেলফ অ্যাটিটিউড, এই সমস্ত দিকগুলো কিন্তু বিকাশ ঘটানো দরকার। বিকাশ না ঘটাতে পারলে কিন্তু আমাদের শিক্ষার লক্ষ্যে বা ফিজিক্যাল এডুকেশনের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আর কি? আমাদের মধ্যে মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশ ঘটানো দরকার। নৈতিক বিকাশের মধ্যে কি কি? আমাদের মধ্যে একটা হনেস্টি, একটা সৎ এবং শৃঙ্খলা প্রয়োগ, ডিসিপ্লিন, স্পোর্টসম্যানশিপ, স্পিরিট, রেসপন্সিবিলিটি ইত্যাদি সমস্ত দিকগুলো কিন্তু গড়ে তোলা দরকার। আর কি দরকার? হেলথ ডেভেলপমেন্ট অবজেক্টিভ, আমাদের মধ্যে বিভিন্ন প্রকার আমাদের যে হেলথ আছে সেই হেলথটাকে ডেভেলপ করা দরকার, লাইফস্টাইল চেঞ্জ করা দরকার, এবং আমাদের ডিজিজ ফ্রি লাইফ দরকার, এবং আমাদের মধ্যে যে হেলদি হ্যাবিট, প্রপার নিউট্রিশন, সেগুলোকে আমাদেরকে গ্রহণ করা দরকার। সবার আগে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া দরকার। তাহলে এই সমস্ত দিকের বিকাশ যদি তুমি ঘটাতে পারো তবেই কিন্তু আমাদের এই যে ফিজিক্যাল এডুকেশনের যে হলিস্টিক ডেভেলপমেন্ট বারবার বলছিলাম, ব্যক্তির সার্বাঙ্গীন বিকাশ, সেই বিকাশে পৌঁছাতে কিন্তু পারবো। বিকাশে পৌঁছাতে গেলে এই অবজেক্টিভ গুলো কিন্তু অবশ্যই আমাদেরকে ডেভেলপ করতে হবে। এখন এখানে আমি একটা ছোট্ট টেবিল সামারি আকারে রেখেছি যে শিক্ষার এই লক্ষ্য আর এই উদ্দেশ্যের মধ্যে একটা কিছুটা একটা জাস্ট একটা সামারি করে তোমাদেরকে একটা পয়েন্ট আকারে টেবিল আকারে আমি রেখেছি। একটু ডিফারেন্স টাইপের। এখানে বলেছে আসপেক্ট, কতগুলো আসপেক্টের উপর। নেচার, নেচারের উপর এম কি? এম সবসময় কি? এম হলো একটা নির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী দিক নির্দেশনা, যে বহু দূর বহু রাস্তা দেখাবে যে তোমার ওই লক্ষ্যে তোমাকে পৌঁছাতে হবে। আর উদ্দেশ্য কি করবে? উদ্দেশ্য হচ্ছে সেই যে দূরে পৌঁছানোর জন্য আমি যে প্রতিটা ধাপ, যে স্টেপ গুলো নিচ্ছি, সেই টার্গেট লক্ষ্যটাকে পূর্ণ করার যে প্রতিটি পদক্ষেপ, সেটাই হচ্ছে অবজেক্টিভ। তার মানে কি? নেচার কি? এই এম এর নেচার হচ্ছে ব্রড, জেনারেল, আর হচ্ছে লং টার্ম, দীর্ঘ বিস্তৃত। আর অবজেক্টিভ কি? স্পেসিফিক, একদম ওই লক্ষ্যটাকে পৌঁছাতে গেলে আমাদের কি কি করতে হচ্ছে। শর্ট টার্ম এবং মেজারেবল। কেন মেজারেবল বলছি? দেখো, এম কিন্তু কখনো মেজার করা যায় না। এম কিন্তু মেজার করা যায় না, কিন্তু মেজার কাকে করা যায়? অবজেক্টিভ কে মেজার করছি। কারণ ওই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমি ধরে নিলাম আমার লক্ষ্য 10 ফিট দূরে আছে, সাপোজ আমি ইমাজিন করছি বা আমি আন্দাজে দেখতে পাচ্ছি না, আমি তার জন্য কতগুলো স্টেপ নিচ্ছি, এই যে এটা কতগুলো স্টেপ গুলো নিচ্ছি, এটা মেজারেবল। অবজেক্টিভ অলওয়েজ মেজার করা যায়, যেটা লক্ষ্যকে করা যায় না। আর ফোকাস বা কেন্দ্রবিন্দুর উপর ভিত্তি করে অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ অ্যান পার্সোনালিটি, এটা হচ্ছে এম, ফিজিক্যাল এডুকেশনের মূল লক্ষ্য। উদ্দেশ্য কি হবে? এর জন্য যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মোটর ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, হেলথ ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়গুলো। স্কোপ কি?
হ্যাঁ, ও স্কোপ হচ্ছে হোল পার্সন বা বডি মাইন্ড অ্যান্ড স্পিড, একজন মানুষের সার্বিক সমস্ত দিকে। আর এক্ষেত্রে অবজেক্টিভের উদ্দেশ্য কি সিলেক্টেড অ্যাসপেক্ট থ্রু অ্যাক্টিভিটি। সিলেক্টেড মিন্স যে আমি আগে প্রথমে ফিজিক্যাল ডেভেলপ করবো, তারপরে মেন্টাল ডেভেলপ করবো, তারপরে সোশ্যাল ডেভেলপ করবো ইত্যাদি বিষয়গুলো। এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি এখানে যে টু ক্রিয়েট এ ব্যালেন্স ডিসিপ্লিন অ্যান্ড সোশ্যালি রেসপন্সিবল সিটিজেন, এটা যদি আমাদের এম হয় তার বলে আমাদের কি করতে হবে, এই যে এমটাকে পৌঁছাতে গেলে টু ডেভেলপ স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি, টিম ওয়ার্ক, কনফিডেন্স, অনেস্টি, হাইজিন, হ্যাবিট ইত্যাদি বিষয়গুলো। টাইম ফ্রেমের উপর যদি আমরা এম এ অবজেক্টিভকে ভাব করি সেখানে দেখবো ইট ইজ এ লাইফ লং প্রসেস, ইট ইজ এ লাইফ লং প্রসেস। আর হচ্ছে অবজেক্টিভ কি অ্যাচিভেবল ইন এ স্টেজ, এই যে লাইফ লং স্টেজের যে আজীবন লক্ষ্য, এই লক্ষ্যে পৌঁছাতে করলে যে যে স্টেপ গুলোকে নেব সেই স্টেপ গুলোকে যদি অ্যাচিভ না করতে পারি তাহলে তো এই গোলে পৌঁছাতে পারবো না। এই হলো একটা ওভারঅল সামারি, যেটা হচ্ছে এম অ্যান্ড অবজেক্টিভ। আচ্ছা বলো, এগুলো কি বোঝা যাচ্ছে না তোমাদের, বোরিং লাগছে? একটু রেসপন্স দাও তো আমাকে। হ্যাঁ, যাচ্ছে, বোঝা যাচ্ছে। অসুবিধা নেই তো? বোরিং ফিল হচ্ছে না তো তোমরা? না না স্যার। স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা বেশ, এইবার আসবো আমরা এই যে শারীর শিক্ষার যে নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এডুকেশন। শারীর শিক্ষা কেন দরকার, কেন আমরা শারীর শিক্ষা পড়বো? এখন এই যে শারীর শিক্ষা মানেই যে শুধুমাত্র যে আমাদের এই যে শারীরিক ভাবে আমরা ডেভেলপ করব এই কারণেই পড়বো? শরীরকে সুস্থ রাখার জন্য ফিজিক্যাল এডুকেশন পড়বো? না, শরীরকে সুস্থ রাখার জন্য ফিজিক্যাল এডুকেশনের প্রয়োজন হয় না। আমাদের মধ্যে যে সামগ্রিক ভাবে যে একটা হোলসাম ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু সোসাইটিতে এই ফিজিক্যাল এডুকেশনের প্রয়োজন আছে। সেই প্রয়োজনগুলো আমি একটু অন্যভাবে ভাগ করে এখানে রেখেছি। এক নম্বর কি রেখেছে দেখো, বায়োলজিক্যাল নিড, আমাদের জৈবিক প্রয়োজন। কারণ আমাদের দেখো বেঁচে, আমরা যদি সোসাইটিতে বেঁচে থাকতে চাই, তার বেঁচে থাকার জন্য আমাদের কি করে নড়াচড়া করতে হবে, বা আমাদেরকে বিভিন্ন প্রকার ব্যায়াম ফিটনেস এগুলোকে করতে হবে। এইগুলো যদি না করি তাহলে আমাদের কি হবে, আমাদের মধ্যে বিভিন্ন প্রকার কি হবে, হাইপোকাইনেটিক ডিজিজ আমাদের মধ্যে তৈরি হবে। এবং এই শারীরিক এই ক্রিয়াকলাপগুলো যদি আমরা ভালো করে করি তাহলে আমাদের ভিতর বিভিন্ন প্রকার যে ডিজিজ বা ওবেসিটি হওয়ার যে প্রবণতা, বা আমাদের যে ব্যাড পশ্চার বা আমাদের মধ্যে যে একটা ইমিউনিটি পাওয়ার, সেগুলোকে ডেভেলপ করার ক্ষমতা তখনই তৈরি হবে যখন আমরা নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব। তাহলে কি এই যে আমাদেরকে সমাজে তো সুস্থভাবে বাঁচতে হবে, তাহলে সমাজে সুস্থভাবে যদি বেঁচে থাকতে হয় বা বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটি করতে হবে, বা আমাদের রোগ যাতে না আসে সে মতো অবস্থায় বাঁচতে হবে। তাহলে এইগুলোকে যদি আমাদের জৈবিক চাহিদা হয়, তাহলে সেই জৈবিক চাহিদাকে যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি তাহলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার। সেই জন্য আমি এটাকে লিখেছি বায়োলজিক্যাল নিডের জন্য ফিজিক্যাল এডুকেশন দরকার। আর কি বলেছে 2 নম্বর, সাইকোলজিক্যাল নিড, মানসিক ভাবে কেন প্রয়োজন? কারণ আমরা ডে বাই ডে কিন্তু মানুষ বিভিন্ন প্রকার অনেক সময় হীনমন্যতায় ভুগি, বিভিন্ন সময় স্ট্রেসে ভুগি, অ্যাংজাইটিতে ভুগি, ডিপ্রেশনে ভুগি। তাহলে এই সমস্ত মানসিক উদ্বেগগুলো যদি আমরা মুক্ত করতে সুস্থ ভাবে সোসাইটিতে জীবনযাপন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল এডুকেশনের প্রয়োজন। ফিজিক্যাল এডুকেশন আমাদের কি করে, বিভিন্ন প্রকার গেম বা স্পোর্টস সেখানে আমাদেরকে শেখায় কিভাবে পরস্পরের কিভাবে একে অপরের সাথে সহযোগিতা করা, কিভাবে চাপ মুক্ত ভাবে জীবনযাপন করা, কিভাবে নিজের স্ট্রেসকে কন্ট্রোল করা। তাহলে এই সমস্তগুলো কিন্তু জন্য কিন্তু ফিজিক্যাল এডুকেশন প্রয়োজন। আর কিসের জন্য প্রয়োজন? সোশ্যাল নিড, সামাজিকের প্রয়োজন। ইয়েস, সামাজিকের জন্য প্রয়োজন কি, পরস্পরের মধ্যে সহযোগিতা, কোঅপারেশন, ফেয়ার প্লে, হ্যাঁ, লিডারশিপ কোয়ালিটি, রেসপেক্ট অফ রুলস বা বিভিন্ন প্রকার রুলস রেগুলেশনকে মেনে চলা, পরস্পরের সাথে সহযোগিতা করা, একটা হেলদি পজিটিভ অ্যাটিটিউড মেনে চলা, এই সমস্ত দিকগুলো কিন্তু জন্য ফিজিক্যাল এডুকেশন প্রয়োজন। আর কি বলেছে, এডুকেশনাল নিডের ক্ষেত্রে শিক্ষকতার প্রয়োজন। ইয়েস, কেন? কারণ একটা ডিসিপ্লিন, একটা কনসেন্ট্রেশন, একটা ক্যারেক্টার বিল্ডিং, একটা সঠিকভাবে তোমাকে যদি চারিত্রিক ভাবে নিজেকে ডেভেলপ করতে চাও, হ্যাঁ, একটা যদি নিজের মধ্যে যদি একটা শৃঙ্খলা তৈরি করতে চাও, তার জন্য আমাদের ফিজিক্যাল এডুকেশন প্রয়োজন। আর কি হচ্ছে, রিক্রিয়েশনাল নিড। এবার রিক্রিয়েশন তো জীবনের একটা অঙ্গ। মানুষ তো সবসময় কখনো কখনো মানুষকে তার যে মেন্টাল স্ট্রেস থেকে রিফ্রেশমেন্টের জন্য অনেক সময় একঘেয়েমি দূর করার জন্য বিভিন্ন প্রকার বিনোদনের প্রয়োজন হয়। তাহলে এই বিনোদন বা লেজার টাইমে কিভাবে তার সময়টাকে অতিবাহিত করবে, হ্যাঁ, সুস্থভাবে বা সমস্ত সঠিক পদক্ষেপ মেনে, তার সেক্ষেত্রে এই রিক্রিয়েশনালের জন্য কিন্তু ফিজিক্যাল এডুকেশন প্রয়োজন। আর কি দরকার, ন্যাশনাল জাতীয়তার প্রয়োজনের জন্য। কেন? যেমন একজন সমাজে তার সুস্থ নাগরিক হিসাবে যে একটা শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসাবে গড়ে তোলা, তার যে দায়িত্ববোধ,
তার যে সংস্কৃতি, একটা যে ঐতিহ্য বা আন্তর্জাতিক যে আন্তর্জাতিক যে স্বীকৃতি, যে বিভিন্ন প্রকার গেমস অ্যান্ড স্পোর্টস হয়, অলিম্পিক বলো, ন্যাশনাল বলো, ইন্টারন্যাশনাল বলো, এশিয়ান গেমস বলো, কমনওয়েলথ গেমস বলো, তাহলে এখানে কি নিজেকে প্রতিষ্ঠিত করার জায়গা। তাহলে এই সমস্ত দিকের ক্ষেত্রেও কিন্তু ফিজিক্যাল এডুকেশনের জন্য প্রয়োজন হয়। এখন ইম্পর্টেন্স আর কি কি বলা যেতে পারে, যেমন হেলথ অ্যান্ড ফিটনেস, এই শারীরিক শিক্ষা কারিকুলামের মাধ্যমে আমাদের মধ্যে কি হয়, আমাদের মধ্যে বিভিন্ন রোগ প্রতিরোধ, আমাদের মধ্যে শারীরিক যে ফিজিক্যাল যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে ডেভেলপ করে একজন সঠিক রোগ প্রতিরোধ মুক্ত একটা জীবন আমাদেরকে গড়ে তুলতে সাহায্য করে। আর কি করে, আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, আমাদের মধ্যে একটা ডিসিপ্লিন এবং নৈতিকতা বজায় রাখতে সাহায্য করে, মেন্টাল ডেভেলপমেন্ট মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে, এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট ঘটাতে সাহায্য করে। যেমন এই প্রফেশন থেকে আমরা বিভিন্ন দিকে আমরা যেতে পারি, যেমন কেউ শিক্ষকতা করে, কেউ কোচিং লাইনে যায়, কেউ ফিজিওথেরাপি করে, কেউ স্পোর্টস সায়েন্টিস্ট হয়, কেউ স্পোর্টস সাইকোলজিস্ট হয়, ইত্যাদি পেশাগত দিকে ডেভেলপমেন্ট করার সুযোগ হয়। আর কি করছে, ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় আন্তর্জাতিক মর্যাদা রক্ষা করার জন্য হতে পারে। তাহলে এই সমস্ত গুলো কি, এইগুলো হচ্ছে কিন্তু আমাদের মৌলিক প্রয়োজন, যে একজন মানুষের বেঁচে থাকতে গেলে এই মৌলিক প্রয়োজন যখন এইগুলো দরকার, তাহলে যখন বেসিক নিড, তাহলে অতি অবশ্যই আমাদের ফিজিক্যাল এডুকেশন দরকার। ফিজিক্যাল এডুকেশন ছাড়া তো আমরা এগুলো কখনোই পৌঁছাতে পারবো না, এটা সম্ভব না। এখন এই যে আমরা এর আগে যখন স্কোপ অফ এডুকেশন পড়েছিলাম, ফিজিক্যাল এডুকেশনের স্কোপ গুলো আমাদের কিন্তু জানা দরকার, যে ফিজিক্যাল এডুকেশনের পরিধিগুলো কোথায়, সুযোগ সুবিধাগুলো কোথায়, কোন কোন দিকে যেতে পারে। এখন দেখো, এই পরিধি বলতে গেলে আগে আমাদের জানতে হবে যে পরিধি কি করছে, what to teach, মানে আমরা কি শেখানো হবে এই বিষয়ের মধ্যে, where to teach, কোথায় শেখানো হবে, to whom to teach, কাকে শেখানো হবে, আর যে how to teach, কিভাবে শেখানো হবে, আর why to teach, কেন শেখানো হবে। এই সমস্ত দিকগুলোকে আমরা যদি খোঁজার চেষ্টা করি, তাহলে দেখবো ফিজিক্যাল এডুকেশন অনেক বিস্তীর্ণ পরিধি আছে। সেগুলোকে আমি কিছুটা ভাগ করেছি। এখানে দেখো মেজর এরিয়া কতগুলো রেখেছি। একটা হচ্ছে দেখো স্কুল ফিজিক্যাল এডুকেশন, সেখানে স্কুল মানে ধরো এডুকেশনাল রিলেটেড যে সেক্টর গুলো আছে, মূলত প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি বিষয়গুলো। সেখানে কি, সেখানে ফিজিক্যাল এডুকেশন তার একটা পাঠ্যক্রম আছে, সেই পাঠ্যক্রমের বিষয় হিসাবে সেখানে ফিজিক্যাল এডুকেশন পড়ানো হয়। আবার হায়ার এডুকেশন বা প্রফেশনাল ট্রেনিং এর জন্য বিভিন্ন প্রকার ডিগ্রি কোর্স হয়, সেখানে বিপিএড, এমপিএড, হ্যাঁ, বা বিএসসি, এমএসসি, স্পোর্টস সায়েন্স ইত্যাদি বিষয়গুলো আছে। আবার কম্পিটিটিভ এবং এলিট স্পোর্টস এর ক্ষেত্রে সেখানে কাজ করে। বিভিন্ন যখন প্রতিযোগিতামূলক খেলা চলে, সেখানে ট্যালেন্ট আইডেন্টিফিকেশন বা কি ধরনের ট্রেনিং তাদেরকে দেওয়া হবে, কি ধরনের কোচিং তাদেরকে দেওয়া হবে ইত্যাদি বিষয়গুলো সেক্ষেত্রেও কাজ আছে। আর কি আছে, রিক্রিয়েশন এন্ড কমিউনিটি এন্ড লাইফ লং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই যে সোসাইটিকে যদি বা আমরা বিভিন্ন প্রকার কমিউনিটি ক্লাব আমরা দেখতে পাই, বা লাফিং ক্লাব আমরা দেখতে পাই, বা বিভিন্ন প্রকার ওল্ড এজ মানুষদের জন্য যে বিভিন্ন প্রকার কর্মসূচি নেওয়া হয়, এখন সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু ফিজিক্যাল এডুকেশনের একটা সুযোগ আছে। আর কি আছে, হেলথ এবং ফিটনেস ওয়েলনেস ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কেন বলেছে, যে শুধুমাত্র বিভিন্ন প্রকার কর্পোরেট সেক্টরে যারা কাজ করে দেখবে তাদেরও হেলথ সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার কর্মসূচি আয়োজন করা হয়। বিভিন্ন প্রকার রিক্রিয়েশনাল গেম তাদেরকে খেলানো হয়, তাদের মধ্যে একটা ইউনিটি ডেভেলপমেন্ট করার জন্য। সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের একটা কাজ আছে। আর একটা হচ্ছে অ্যাডাপ্টিভ অ্যান্ড ইনক্লুসিভ ফিজিক্যাল এডুকেশন, যেখানে ধরো স্পেশাল চাইল্ড আছে আমাদের, বিশেষ করে তাদেরকেও তো আমাদের নর্মাল চাইল্ডকে যে অপরচুনিটি দিতে হবে, একজন স্পেশাল চাইল্ডকেও ইকুয়াল অপরচুনিটি দিতে হবে তার মতো করে উপযুক্ত হয়ে। সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের সুযোগ সুবিধা আছে। আর কি আছে, ক্লিনিক্যাল বা থেরাপিউটিক রিহ্যাবিলিটেশন, যে বিভিন্ন প্রকার যে ফিজিওথেরাপি, চিকিৎসামূলক ব্যায়াম, ইত্যাদি, যে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, যেটাকে পুনরায় তাদেরকে আবার পুনরাবস্থায় ফিরিয়ে আনা, সেক্ষেত্রেও আছে। আর কি আছে, বিভিন্ন প্রকার আউটডোর বা অ্যাডভেঞ্চার স্পোর্টস এর ক্ষেত্রে বা এনভায়রনমেন্টাল এডুকেশনের ক্ষেত্রে, যেমন ধরো ক্যাম্পিং, ট্রাকিং, হ্যাঁ, বা আউটডোর লিডারশিপ ক্যাম্প, বা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, এই বিষয়গুলোর ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের সুযোগ সুবিধা আছে। আর একটা যেটা বর্তমান দিনে স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে বিভিন্ন প্রকার কোর্স এখন হচ্ছে, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, স্পোর্টস মার্কেটিং, পলিসি অ্যান্ড গভর্নমেন্ট, সেখানেও কিন্তু এই ফিজিক্যাল এডুকেশনের তার সুযোগ সুবিধা আছে। আর একটা লাস্ট দেখেছি দেখো, রিসার্চ, স্পোর্টস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে ডে বাই ডে নতুন নতুন টেকনোলজি ডেভেলপ হচ্ছে, কিসের মাধ্যমে হচ্ছে, বাই রিসার্চ। সেখানে দেখো এক্সারসাইজ ফিজিওলজি কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, বিভিন্ন প্রকার ইকুইপমেন্ট তৈরি হচ্ছে, স্পোর্টস সাইকোলজিস্ট তৈরি হচ্ছে, নিউট্রিশনিস্ট তৈরি হচ্ছে, বিভিন্ন প্রকার ডেটা অ্যানালিসিস তৈরি হচ্ছে। সেগুলো তৈরি করার জন্য বিভিন্ন প্রকার টেকনোলজি বা বিভিন্ন প্রকার সফটওয়্যার, যেগুলো আমাদেরকে পারফরমেন্সকে সরাসরি অ্যানালিসিস করতে সাহায্য করে। তাহলে এইগুলো কি, এগুলো ফিজিক্যাল এডুকেশনের একটা সুযোগ, যেটা যেটা চারিদিকে কিন্তু তার ক্ষেত্রগুলো ছড়িয়ে আছে।
এছাড়াও আরো যেটা আছে যেগুলো যেগুলো আমরা বলি যে ফিজিক্যাল এডুকেশন ডোমেনস অফ লার্নিং ইন ফিজিক্যাল এডুকেশন। এই যে ধরো যে বিভিন্ন প্রকার যে ডোমেন আছে, যে একটা শিক্ষার যে তিনটে স্টেজ, সাইকোমোটর ডোমেন, কগনিটিভ ডোমেন বা অ্যাফেক্টিভ ডোমেন, সেখানে কি করছে সাইকোমোটর ডোমেনের ক্ষেত্রে যে বিভিন্ন প্রকার মোটর স্কিল রিলেটেড, যেমন বা হেলথ রিলেটেড, ফিটনেস, লাফানো, জাম্পানো, দৌড়ানো, যে ফান্ডামেন্টাল বেসিক অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের প্রয়োজন। কগনিটিভ ডোমেন করে কি বিভিন্ন প্রকার রুলস, ট্যাকটিক্স বা বিভিন্ন প্রকার কনসেপ্ট, নিয়ম কানুন ইত্যাদি বিষয়গুলোর ক্ষেত্রে যেগুলো মূলত আমাদের জ্ঞান প্রদান করে, সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল এডুকেশনের প্রয়োজন। অ্যাফেক্টিভ ডোমেন কোনগুলো? যেগুলোর মধ্যে আমাদের একদম অ্যাটিটিউড, স্পোর্টসম্যানশিপ, মোটিভেশন, সেলফ কনফিডেন্স, এই বিষয়গুলোকে ডেভেলপ করার ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন প্রয়োজন। আর কোথায় কোথায় আছে? কারিকুলাম কন্টেন্ট এন্ড টিপিক্যাল মডিউল। কারিকুলাম কন্টেন্ট মানে কি? সেখানে বিভিন্ন ভাগে আমি ভাগ করে দেবো। ফান্ডামেন্টাল মডিউল, স্কিল ব্লক, হেলথ ফিটনেস, প্যাডাগোগি মেজারমেন্ট, স্পেশাল টপিক ইত্যাদি বিষয়গুলো। যেমন ফান্ডামেন্টাল মুভমেন্ট মানে কি? যেমন বেসিক যে জায়গাগুলো আছে, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, মোটর লার্নিং, প্রিন্সিপাল অফ ট্রেনিং ইত্যাদি। স্কিল ব্লক গুলো কোনগুলো? যেগুলো ইন্ডিভিজুয়াল হতে পারে, টিম গেম হতে পারে, অ্যাথলেটিক হতে পারে, জিমন্যাস্টিক্স হতে পারে, সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের সুযোগ সুবিধাগুলো আছে। হেলথ এবং ফিটনেস এর ক্ষেত্রে আছে বিভিন্ন প্রকার, এই যে যেমন ডায়েট বা নিউট্রিশন, ফার্স্ট এড, এই ক্ষেত্রে আছে। প্যাডাগোগি মেজারমেন্ট কোথায়? যেমন বিভিন্ন প্রকার যে টিচিং মেথড, এই ধরো কারিকুলাম ডিজাইন, অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন, সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের বিরাট সুযোগ সুবিধা আছে। এছাড়াও আছে ধরো স্পেশাল টপিক, ধরো অ্যাডাপ্টিভ ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস সাইকোলজি, কোচিং মেথোডলজি, স্পোর্টস ম্যানেজমেন্ট, রিসার্চ মেথড, এই সমস্ত কি আলাদা একটা ফিল্ড, যেখানে ফিজিক্যাল এডুকেশন কাজ করার প্রচুর সুযোগ সুবিধাগুলো আছে। এছাড়াও সোশ্যাল অ্যান্ড কালচারাল ভ্যালুতেও আছে। সেগুলো কি কি? যে এই যে আমাদের সোসাইটিতে বিভিন্ন প্রকার যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, হ্যাঁ, বা বিভিন্ন প্রকার যে সামাজিক সংস্কৃতি যেগুলোকে রক্ষা করা, বিভিন্ন প্রকার যে জেন্ডার ইকুয়ালিটি, যে ডিসক্রিমিনেশন, যে জেন্ডার নিয়ে যে সমস্যা, সেগুলোকে দূর করার ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর একটা যেটা আমি লিখেছি, ওয়াইডলি ইম্প্যাক্ট, বিস্তীর্ণভাবে প্রভাব, যেটা হচ্ছে কি ফিজিক্যাল ওয়েলবিং, শারীরিক কল্যাণে। আমাদের যদি সোসাইটিকে সঠিকভাবে আমাদের সুস্থভাবে জীবনযাপন করতে চাই, তাহলে কিন্তু ফিজিক্যাল ওয়েলবিং, শারীরিক কল্যাণে ফিজিক্যাল এডুকেশন দরকার। মেন্টাল ওয়েলবিং এর ক্ষেত্রে দরকার, সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দরকার, ইকোনমিক কন্ট্রিবিউশনের ক্ষেত্রেও কিন্তু ফিজিক্যাল এডুকেশন ভীষণভাবে দরকার। এছাড়াও যেটা আছে তোমার কেরিয়ার এবং প্রফেশনাল রিসার্চ স্কোপ, যদি কেউ ফিজিক্যাল এডুকেশনকে বিভিন্ন প্রকার কেরিয়ার, ধরো ফিজিক্যাল এডুকেশন টিচার, কোচেস, ফিটনেস ট্রেনার, ফিজিওথেরাপিস্ট, স্পোর্টস সায়েন্টিস্ট, কারিকুলাম ডেভেলপার, স্পোর্টস ম্যানেজার, ইভেন্ট অর্গানাইজেশন, এই সমস্ত দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ফিজিক্যাল এডুকেশনের যদি কেরিয়ার করতে চাও, সেদিকেও বিরাট সুযোগ সুবিধা আছে। এছাড়াও বিভিন্ন প্রকার অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশনের যে পদ্ধতিগুলো, ধরো ফিটনেস টেস্ট, অ্যারোবিক টেস্ট, স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি, বডি কম্পোজিশন, এই যে টেস্টগুলো আমরা যে মেজার করছি, এইগুলোর যদি সঠিক তুমি কোনো টেস্ট এস্টাবলিশ করতে যাও বা কোনো টেস্ট গুলোকে সঠিকভাবে পরিমাপ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে এই ফিল্ডে কাজ করার সুযোগ আছে। বিভিন্ন স্কিল টেস্টের ক্ষেত্রেও আছে, টেস্ট ব্যাটারি যেগুলো হচ্ছে, বা বিভিন্ন প্রকার ট্যাকটিক্যাল বা ডিসিশন মেকিং, যে সিচুয়েশনাল অ্যাসেসমেন্ট, সেক্ষেত্রেও আছে। অ্যাফেক্টিভ মেজারের ক্ষেত্রে আছে, পোর্টফোলিও বা প্র্যাকটিক্যাল এক্সাম যেগুলো আছে, সেক্ষেত্রে সুযোগ সুবিধা আছে। এছাড়া আছে ধরো বিভিন্ন প্রকার ফ্যাসিলিটি এবং ইকুইপমেন্ট এবং হিউম্যান রিসোর্স, যেমন ইনফ্রাস্ট্রাকচার, ডে বাই ডে কি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। আগেকার দিনে যেমন এখন সিনথেটিক ট্র্যাক, এখন যেমন সিনথেটিক ট্র্যাক ছাড়া কোনো অ্যাথলেটিক ইভেন্ট কম্পিটিশন হয়ই না। আগে কি সিনথেটিক ট্র্যাক ছিল? নিশ্চয়ই ছিল না। এখন সমস্ত গেম আউটডোর থেকে ইনডোরে শিফট হচ্ছে, তার সার্ফেসের পরিবর্তন হচ্ছে। এগুলো কিসের মাধ্যমে হচ্ছে? ডে বাই ডে রিসার্চ হচ্ছে, তার মাধ্যমে হচ্ছে। তাহলে সেই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই ফিজিক্যাল এডুকেশনের ফিল্ডে বিশালভাবে কাজ করার সুযোগ সুবিধা আছে। এছাড়াও বিভিন্ন প্রকার যে ইকুইপমেন্ট, ধরো বল, নেট, ওয়েট, ম্যাট, টাইমিং সিস্টেম, ফাস্টার কিট, মেজারিং টুল ইত্যাদি বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু ফিজিক্যাল এডুকেশন বিরাট সুযোগ সুবিধা আছে। এছাড়াও বিভিন্ন প্রকার স্টাফ মিন্স, এই যে বিভিন্ন প্রকার ধরো কোচেস বা রেফারি যারা আছে, সেদিকের ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের ভীষণ ভাবে সুযোগ সুবিধা গুলো আছে। এছাড়াও যেটা আছে লাইফ লং পলিসি অ্যান্ড ডিসিশন মেকিং। হ্যাঁ, যদি আজীবন সুস্থ রাখতে চাও বা আজীবনের জন্য যদি বিভিন্ন প্রকার ন্যাশনাল হেলথ পলিসি বা রিসেন্ট যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট 2018 যেটা করেছে, ফিট ইন্ডিয়া মুভমেন্ট, দেখো খেলো ইন্ডিয়া প্রোগ্রাম, এগুলো কি একটা গভর্নমেন্টের একটা কর্মসূচি, যেগুলো ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল এডুকেশনের বিরাট একটা সুযোগ সুবিধা আছে। তাহলে দেখো ফিজিক্যাল এডুকেশনের কিন্তু পরিধি সংকীর্ণ নয়, এটা বিস্তৃত কিন্তু এটা পরিধি, যেটা কি করছে, যেটা কিন্তু সমস্ত দিক, আমাদের সমস্ত দিকের উপর ভিত্তি করে চারিদিকে কিন্তু ছড়িয়ে আছে ফিজিক্যাল এডুকেশনের সুযোগ। এখন এরপরে যদি আমরা আরেকটু ছোট করে যদি আমরা দেখে নিই, যে মডার্ন কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষার আধুনিক, অলরেডি আমরা কিছুটা পড়েছি। এখানে আরেকটু যদি আমরা ফিজিক্যাল এডুকেশনের যে একদম একদম রিসেন্ট ট্রেন্ড কি চলছে, ফিজিক্যাল এডুকেশনের একদম আধুনিক ধারণা কি যদি আমরা বলি, এখন
তাহলে আমাদের দেখতে হয় প্রথমে যে হোয়াই মডার্ন ফিজিক্যাল এডুকেশন, কেন মডার্ন ফিজিক্যাল এডুকেশন আমরা দরকার হলো, বা কেন এই ফিজিক্যাল এডুকেশন, মডার্ন ফিজিক্যাল এডুকেশন আমাদের করতে হচ্ছে। কারণ যদি আমরা বলি যে দেখো ফিজিক্যাল এডুকেশন মূলত যদি ওল্ড হিসাবে যদি আমরা দেখি, তো প্রাচীন কালে সেখানে বিভিন্ন প্রকার ড্রিল বা বিভিন্ন প্রকার আম, যে প্রতিযোগিতা, সেগুলো মূলত কি হতো, শরীরকে সুস্থ রাখা বা পরস্পরের মধ্যে একটা আনন্দ পাওয়ার জন্য সেগুলোকে করাতে হতো। কিন্তু এখন কি হচ্ছে, এখন এই জিনিসগুলো আমাদের সোসাইটির চাহিদা, ডিমান্ড বেড়েছে যে সমাজকে এখন সুস্থ রাখতে হবে, হ্যাঁ, রোগ প্রতিরোধক জীবনযাপন করতে হবে, হ্যাঁ, আজীবন আমাদেরকে ভালো থাকতে হবে। তার প্রয়োজনের জন্য কিন্তু এই ফিজিক্যাল এডুকেশনের চাহিদা ডে বাই ডে। এখন এই ডে বাই ডে বাড়ার ফলে এই আধুনিক যে ক্যারেক্টার গুলো হয়েছে, যে কোন কোন দিকগুলো ফিজিক্যাল এডুকেশনে মূলত চেঞ্জেস গুলো এলো, প্ল্যান এন্ড প্রোগ্রেসিভ, একটা পরিকল্পিত, বেশ আগে একটা আগোছালো প্রোগ্রাম ছিল, এখন ফিজিক্যাল এডুকেশন বেশ কিছু সিস্টেমেটিক একটা কারিকুলাম তৈরি হয়েছে, এটা ধাপে 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 তাকে ডেভেলপমেন্ট করা যায়। হ্যাঁ, মানে একটা প্ল্যানটাকে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি হলো। আর কি হয়েছে, লার্নার সেন্ট্রিক ডিফারেন্সিয়েট, অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যে প্রত্যেক ব্যক্তির মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, সেই ইন্ডিভিজুয়াল বা ভিজুয়াল ডিফারেন্স যে এবিলিটি গুলো আছে, তার উপর ভিত্তি করে কিন্তু তাকে সময় শিখতে প্রকৃত মানুষ বা সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করছে। আর কি জন্য দরকার, হেলথ এবং ফিটনেস ওরিয়েন্টেড, অর্থাৎ মানুষকে এবং সোসাইটিকে রোগমুক্ত জীবনযাপন এবং সুস্থভাবে রক্ষা করার জন্য, তাদের হেলথ কনসিয়াস এর জন্য কিন্তু এই ফিজিক্যাল এডুকেশন ভীষণভাবে জরুরি। আর কি হচ্ছে, অ্যাক্টিভিটি বেসড এক্সপেরিমেন্টাল, অর্থাৎ এই যে যে কিছু করার মাধ্যমে যে শেখা, আল্লাহ, যে সেটা সেই শেখা থেকে যে আনন্দ পাওয়া, তার যে ডেভেলপমেন্ট, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই ফিজিক্যাল এডুকেশনে কিন্তু বর্তমান যুগে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ পাচ্ছে। এবং এই যে সমস্ত কাজ, তার সাইন্টিফিক এভিডেন্স, সেগুলো যে এমন নয় যে আগোছালো, যেটা কিন্তু ওল্ড কনসেপ্টে কিন্তু এর কোনো সাইন্টিফিক এভিডেন্স তেমন কিছু ছিল না। আজকে যাই মুভমেন্ট না করি না কেন, সমস্ত কিছু বলো বায়োমেকানিক্স, স্পোর্টস সাইকোলজি, হ্যাঁ, স্পোর্টস ট্রেনিং, সমস্ত কি একটা বৈজ্ঞানিক উপর ডিপেন্ড, নীতি অনুসরণ করে করা হয়, সেই জন্য এর অ্যাকসেপ্টেন্স সোসাইটিতে কিন্তু অনেক বেশি। আর কি জন্য দরকার, ইনক্লুসিভ এবং অ্যাডাপটিভ, এই যে যে সোসাইটিতে ভিন্ন সক্ষমতা অনুযায়ী যে সমস্ত শিক্ষার্থীরা আছে, তাদেরকেও সমান সুযোগ সুবিধা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই ফিজিক্যাল এডুকেশনের ডে বাই ডে কিন্তু চাহিদা ভীষণ ভাবে বাড়ছে। আরো গুরুত্বপূর্ণ কারণ কি, ভ্যালু এন্ড লাইফ স্কিল ওরিয়েন্টেড, ইয়েস, এই ভ্যালু আমাদের মধ্যে কি হয়, টিম ওয়ার্ক, লিডারশিপ, ডিসিপ্লিন, ফেয়ার প্লে, এই সমস্ত দিকের বিকাশ যেহেতু খুব সহজেই ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে ডেভেলপ করা সম্ভব, তাই ফিজিক্যাল এডুকেশনের এই কারিকুলাম গুলো কিন্তু বর্তমান দিনে ডে বাই ডে কিন্তু বাড়তে আছে। এবং লাস্ট যেটা বলবো, সেটা হচ্ছে এই যে টেকনোলজি অ্যান্ড ডেটা ড্রাইভেন। টেকনোলজি মানে কি, আজকের দিনে কিন্তু ফিজিক্যাল এডুকেশন শুধুমাত্র যে ঘরে বসেই সমস্ত কাজ করা সম্ভব, সেটা কিন্তু আমরা এই লকডাউনে সেটা প্রমাণ হয়েছে। কারণ বিভিন্ন প্রকার যে টেকনোলজি বা বিভিন্ন প্রকার যে ভিডিও অ্যানালিসিস সফটওয়্যার বা পারফরমেন্স অ্যানালিসিস সফটওয়্যার, বা বিভিন্ন প্রকারের যে ই লার্নিং সিস্টেম, যারা ওই যে তোমাদের এখন করছো ইউটিউব, বা আমি তোমাদের যে গুগল মিটে ক্লাস নিচ্ছি, এই সমস্ত দিকে কিন্তু ভীষণভাবে কিন্তু ডেভেলপমেন্ট ঘটেছে। যেমন এইখানে আছে, এখন দেখবে অনেক ফিটনেস ট্রেনার বা বিভিন্ন প্রকার অ্যাপস আছে, যেগুলোকে তুমি সেই অ্যাপসটা খুললেই সেখান থেকে তোমাকে বলে দিচ্ছে তোমার হার্ট রেট কত, তোমার কত স্টেপে তোমাকে দৌড়ানো দরকার, কি কি তোমাকে করা দরকার, সমস্ত কিছু। তাহলে এই যে কি টেকনোলজির এই যে ডেভেলপমেন্ট, টেকনোলজির প্রযুক্তির এই যে অবদান তোমাকে ডেভেলপমেন্ট করার জন্য, এই সমস্ত কিছু কি দরকার, সমস্ত কিছু হচ্ছে যে আধুনিক কনসেপ্ট, আধুনিক ধারণা, বা এই যে আজকে বর্তমান দিনে একদম চ্যাট জিপিটি, এআই, এগুলো কি করছে, সমস্ত কিছু নতুন নতুন জিনিস, সেখানে তুমি যাই তথ্য দেবে, ইনফরমেশন দেবে, সেখান থেকে বেরিয়ে আসে। তাহলে তোমাকে এই প্রযুক্তির কিন্তু সাহায্য তোমাকে নিতে হবে, না হলে তুমি যদি এই প্রযুক্তির কনসেপ্টে যদি তুমি সাহায্য না নাও, তাহলে কিন্তু তুমি কখনো ডেভেলপমেন্ট করা সম্ভব না। তাহলে এই যে সাবজেক্ট যতই টেকনোলজি নির্ভর বা যতই প্রযুক্তির গুলোকে নিচ্ছে, বা আজকে ধরো এই যে অলিম্পিক যখন হয়, আমাদেরকে একটা শর্ট পুট ছুড়ে দিচ্ছে, জ্যাভলিন ছুড়ে দিচ্ছে, আমরা মাঠে হলে কি করি, একটা মেজারমেন্ট টেপ নিয়ে দৌড়ে গিয়ে মেজার করি, কত সময় সাপেক্ষ ব্যাপার। এখন কি লেজার টেকনোলজি চলে এসছে, ওখানে গিয়ে পয়েন্টে রাখলো স্টিকটা, এখানে বলে দিচ্ছে ডিজিটালি কত ডিস্টেন্স কভার হচ্ছে। এই যে টেকনোলজি, এর ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে, সোসাইটির মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স বাড়ছে, সেটাকে জানার ইচ্ছা হচ্ছে। প্রযুক্তির যত অগ্রগতি হচ্ছে, মানুষের মধ্যে জানার ইচ্ছা হবে, যত ইচ্ছা হবে সোসাইটিতে তার ডিমান্ড হতে পারবে। সেই কারণে কিন্তু ফিজিক্যাল এডুকেশন ডে বাই ডে তার ইনক্রিজ হচ্ছে, মানুষের চাহিদা কিন্তু বৃদ্ধি পাচ্ছে।
এখন এই যে এর যদি কতগুলো নীতি আছে, যে প্রিন্সিপাল অফ মডার্ন ফিজিক্যাল এডুকেশন, আধুনিক শারীর শিক্ষার কতগুলো নীতি আছে, সেই নীতিগুলো কি কি? প্রিন্সিপাল অফ টোটাল ডেভেলপমেন্ট। টোটাল মানে কি? একজন ব্যক্তির মধ্যে সার্বিকভাবে বিকাশ ঘটাতে হবে, এটাই হচ্ছে আধুনিক শারীর শিক্ষার প্রধান নীতি। মাথায় রাখতে হবে প্রধান নীতি কি? প্রিন্সিপাল অফ টোটাল ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটা কেমন হওয়া উচিত? অবশ্যই ডেভেলপমেন্ট হবে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত বৈষম্যের উপর ভিত্তি করে তাকে ডেভেলপমেন্ট করতে হবে। তার সমগ্র, কারণ দুটো ব্যক্তি কখনো এক হতে পারে না, তার ভিতর কিছু না কিছু পার্থক্য থাকে, হয় বয়সে, লিঙ্গ, স্বাস্থ্য, আগ্রহ, দক্ষতা ইত্যাদি বিষয়ের উপর, তার উপর বিবেচনা করে কিন্তু তাদের মধ্যে সঠিক ডেভেলপমেন্ট ঘটাতে হবে। আর কি বলেছে? প্রিন্সিপাল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ। ইউজ অ্যান্ড ডিসইউজ মানে কি? আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সঠিক যদি আমাদের ব্যবহার করতে হবে, আর যদি আমরা সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক ব্যবহার না করি, তাহলে কি ধীরে 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 সেগুলোর কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে। তাহলে সমস্ত অ্যাক্টিভিটিকে, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং সমস্ত মুভমেন্ট গুলোকে, আমাদের সমস্ত অর্গান সিস্টেমকে আমাদের সঠিকভাবে ডেভেলপ করতে হবে। আর কি করছে? প্রিন্সিপাল অফ স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি মানে কি? আমরা যে দিকগুলো, যে কোয়ালিটি গুলোকে ডেভেলপ করতে চাইবো ফিজিক্যাল এডুকেশন, কিন্তু সেই ধরনের গুণাবলী, যেমন ধরো আমাদের স্ট্রেংথ ডেভেলপ করার জন্য স্ট্রেংথ ডেভেলপ করবো, এন্ডুরেন্স ডেভেলপ করার জন্য এন্ডুরেন্স ডেভেলপ করবো, তাহলে স্পেসিফিক যেমন ডিমান্ড ইন্ডিভিজুয়ালের, সেই মতো করে তাকে উপযুক্ত হিসাবে তৈরি করতে পারবো। আর কি করতে হবে? প্রিন্সিপাল অফ প্রোগ্রেশন। প্রোগ্রেশন মানে কি? আমাদের এই যে মানে ধীরে ধীরে তাকে কি করতে হবে? উন্নতি করতে হবে। প্রশিক্ষণের বোঝা বা তার মধ্যে যে জটিলতা গুলো আছে, সেই জটিলতা গুলোকে কাটিয়ে ধীরে 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 তার মধ্যে ডেভেলপমেন্ট তৈরি করতে হবে। আর কি হতে হবে? প্রিন্সিপাল অফ ভ্যারাইটি। এই যে যে আমরা ডেভেলপমেন্ট করব, সেই ডেভেলপমেন্ট জন্য কখনোই শিক্ষার্থীদের মধ্যে কখনো একঘেয়েমি না আসে, সেই একঘেয়েমি দূর করার জন্য বিভিন্ন প্রকার ভ্যারাইটিস টাইপ অফ ট্রেনিং, ভ্যারাইটিস টাইপ অফ অ্যাক্টিভিটি তাদেরকে দিতে হবে। আর কি আছে? প্রিন্সিপাল অফ অ্যাডাপ্টেশন। তাকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এই যে আমি যেটা শেখাচ্ছি, সেই প্রশিক্ষণটা দিচ্ছি বা ট্রেনিংটাকে দিচ্ছি বা নলেজটাকে দিচ্ছি, সেটা যদি তার মধ্যে মানিয়ে নিতে না পারে, সেটা যদি খাপ খাওয়াতে না পারে, তাহলে কিন্তু কখনোই তার ভিতর অ্যাডাপ্টেশন আসবে না। যদি অ্যাডাপ্টেশন না আসে, তার ভিতর কোনো ডেভেলপমেন্ট হবে না। তাহলে এই অ্যাডাপ্টেশনের জন্য কি করতে হবে? যে ট্রেনিং, যে লোড আমি দেবো, তার জন্য আমাকে কি করতে হবে? যাতে সে খাপ খাওয়াতে পারে, সেটাকে মানিয়ে নিতে পারে, তার জন্য কি করতে হবে? তাকে সঠিকভাবে ট্রেনিং দিতে হবে। সেই সাথে তাকে আমাদের পর্যাপ্ত, সেই ট্রেনিংটাকে যাতে অ্যাডাপ্ট হতে পারে, তাকে পর্যাপ্ত রিকভারি পিরিয়ড আমাকে তাদেরকে দিতে হবে। এরপরে কি আছে? প্রিন্সিপাল অফ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন মানে কি? এই যে যে একজন ব্যক্তির মধ্যে যে সোশ্যাল যে কোয়ালিটি গুলো আছে, তার মধ্যে যে সোসাইটির যে মূল্যবোধ, চাহিদা, নেতৃত্ব, এবং তার মধ্যে যে ফেয়ার প্লে, অর্থাৎ সঠিক নিয়ম কানুন মেনে মেনে চলা ইত্যাদি সমস্ত দিকগুলোর কিন্তু বিকাশ করতে হবে। আর কি করতে হবে? প্রিন্সিপাল অফ লাইফ লং পার্টিসিপেশন। ইয়েস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আজীবন যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, আর সে সঠিকভাবে স্বাস্থ্য বজায় থাকতে পারে, সেদিকে মাথায় রাখতে হবে। আর কি হচ্ছে? প্রিন্সিপাল অফ হলিস্টিক ডেভেলপমেন্ট। হলিস্টিক হেলথ। হলিস্টিক হেলথ মানে কি? সামগ্রিক দিকের বিকাশ ঘটিয়ে একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলা। এছাড়াও আরো একটা দিকে আছে, যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভলিউশন অফ ফিজিক্যাল এডুকেশন। যে বিভিন্ন প্রকার অ্যাসেসমেন্ট আছে, যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, নন রেফারেন্স অ্যাসেসমেন্ট, এই সমস্ত দিকগুলো কিন্তু এই ফিজিক্যাল এডুকেশনের যে মূল যে প্রিন্সিপাল, তার উপর কিন্তু সেগুলোকে মেনে চলে। এখন এইগুলো, এই ইভলিউশন গুলো নিয়ে আমি তোমাদেরকে হয়তো পরে কথা বলবো, যেটা আর একটু যেটা না জানলে না, সেটা হচ্ছে টেকনোলজি অ্যান্ড স্পোর্টস সায়েন্স। এই যে বর্তমান দিনে মডার্ন যে আধুনিক শারীর শিক্ষা যাকে বলছি, এই টেকনোলজি বা স্পোর্টস সায়েন্স কিভাবে এর সাথে যুক্ত হয়েছে, সেটা একটা ছোট্ট ছকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, যে ডে বাই ডে যে বিভিন্ন প্রকার প্রযুক্তি আসছে, সেই প্রযুক্তিগুলো কিভাবে, দেখো এরিয়া আমরা হচ্ছে ওয়েবল টেকনোলজি, সেটা কি করছে? বিভিন্ন প্রকার যে আমাদের ফিজিওলজিক্যাল যে ডেটা, শারীরিক যে তথ্য, সেগুলোকে পর্যবেক্ষণ করছে। সেগুলো এক্সাম্পল কি? স্মার্ট ওয়াচ, হার্ট রেট মনিটর, জিপিএস ট্র্যাকার ইত্যাদি। বায়োমেকানিক্স এর ক্ষেত্রে সেখানে কি করছে? আমাদের যে দেহের বিভিন্ন প্রকার চলন বা বিভিন্ন প্রকার যে বৈজ্ঞানিক বিশ্লেষণ, সেগুলোকে ক্যাপচার করছে। মোশন ক্যাপচার, স্পোর্টস প্লেট, ভিডিও অ্যানালিসিস এর মাধ্যমে। এক্সারসাইজ ফিজিওলজির মধ্যে কি করছে? আমাদের যে সায়েন্টিফিক স্টাডি করছে, যে এক্সারসাইজের ফলে আমাদের বডির সিস্টেমের মধ্যে কি কি চেঞ্জেস আসছে, সেগুলো যদি কি VO2 max টেস্ট বা লেটেস্ট ল্যাকটিক বা থ্রেশহোল্ড টেস্ট ইত্যাদি হতে। স্পোর্টস সাইকোলজির ক্ষেত্রে কি করছে? যেখানে আমাদের মধ্যে যে স্ট্রেস, অ্যাংজাইটি বা মানসিক চাপ, সেগুলোকে মেজার করছে। কিভাবে করছে? ভিজুয়ালাইজেশন, রিল্যাক্সেশন টেকনিক বা মাইন্ডফুলনেস অ্যাপস এর মাধ্যমে করছে। পারফরমেন্স অ্যানালিসিস জন্য কি করছে? বিভিন্ন প্রকার তথ্য, ইনফরমেশন, সেগুলোকে বিশ্লেষণ করছে। কিভাবে করছে? জিপিএস, হার্ট ম্যাপ, স্পিড, এজিলিটি মিটার, ভিডিও ফিডব্যাক ইত্যাদির মাধ্যমে। রিঅ্যাপ্লিকেশন টেকনোলজি, যেখানে ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিকভারি থেকে করছে। ক্রিয়োথেরাপি, আল্ট্রাসাউন্ড থেরাপি, ফিজিওথেরাপি অ্যাপস ইত্যাদির মাধ্যমে।
ভিজুয়াল অ্যাগুমেন্ট রিয়েলিটি, যেখানে বিভিন্ন প্রকার সিমুলেশন বেসড টিচিং দেওয়া হয়, যেমন ভিআর বেসড স্কিল ট্রেনিং, এআর ইন টেকনিক্যাল অ্যানালিসিস ইত্যাদি। ই লার্নিং বা ডিজিটাল কোচিং প্ল্যাটফর্মের মাধ্যমে যেগুলো আছে, অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেগুলো তোমরা এই যে এখন ইউজ করছো, গুগল ক্লাসরুম, জুম, ফিজিক্যাল সেশন, স্পোর্টস অ্যাপ ইত্যাদি বিষয়গুলো। এই হচ্ছে আধুনিক কনসেপ্ট, ফিজিক্যাল এডুকেশনের মডার্ন কনসেপ্ট বা মডার্ন আধুনিক ধারণা। এই হলো আজকের হচ্ছে মূল বিষয় বা যেটা তোমাকে পড়ালাম। তাহলে দেখো ছোট্ট, এই যে যে তোমাদের যে সিলেবাস, এই সিলেবাসে আমরা পড়লাম কি কি? এই সিলেবাসে পড়লাম হচ্ছে ডেফিনেশন এন্ড ট্রু মিনিং অফ ফিজিক্যাল, আগে এটা ছিল না। আজকে যেটা পড়া হলো ডেফিনেশন এন্ড ট্রু মিনিং অফ ফিজিক্যাল এডুকেশন, এইটা পড়া হলো। এম এন্ড অবজেক্টিভ এন্ড মডার্ন কনসেপ্ট, শুধু এই পাঠটুকু পড়া হলো। বলো, এই ছোট্ট বিষয়ের মধ্যে তোমাদের কোনো প্রকার কনফিউশন, কোনো প্রকার কিছু আছে না? তো সমস্ত কিছু দূর হয়েছে? বলো। বলো বলো, না হলে তোমরা ঘুমিয়ে পড়েছো নাকি? नशा का कॉम्पिटिशन है। এই এই ছোট্ট যে বিষয়গুলো পড়ানো হলো, এর মধ্যে কোনো কনসেপ্ট, কোনো অসুবিধা नहीं नहीं। নেই তো? ওকে, ভেরি গুড, ঠিক আছে। চলো এইবার আমরা আজকের এই যে যেটা পড়ানো হলো সেই বিষয় থেকে বেশ কিছু এমসিকিউ আছে, ছোট্ট অল্প কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো দেখবো, দেখে আমরা শেষ করব। প্রথম প্রশ্ন, হুইচ ল্যাটিন রুট ওয়ার্ড অফ এডুকেশন মিনস টু ব্রিং আপ আর টু নরিশ? এডুকেশন শব্দটি কোন ল্যাটিন শব্দের মূল অর্থ লালন পালন করা? প্রথমেই বলেছিলাম শুরুতেই। एडुकेयर। এডুকেট, কোনটা, সিএআরই না সিইআরই? सीआरई। সিআরই। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। এরপর আসছি কোশ্চেন নাম্বার 2। হু ডিফাইন্ড এডুকেশন অ্যাজ ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান? কে বলেছিল? महात्मा गांधी। আর না 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 না, স্বামী বিবেকানন্দ। না। এগুলো ভুললে চলবে না। কে বললে? ঋত্বিক। অপশন বি, স্বামী বিবেকানন্দ বলেছিল। 3 নম্বর, রবীন্দ্রনাথ ট্যাগোর এডুকেশনাল, যদিও এডুকেশনাল ফিলোসফি তোমাদের নেই, তবুও দেখছি এই প্রশ্নটা আমি দিয়েছি, কারণ আমি ভেবেছিলাম একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট একটু লিখি, আর লেখা হয়নি। রবীন্দ্রনাথ ট্যাগোর এডুকেশনাল ফিলোসফি ইজ বেসড অন, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা সবাই জানো, তার যে এডুকেশন বলেছিল, তার এডুকেশনাল ফিলোসফি কোন দিকে ছিল? ন্যাচারাল। ন্যাচারাল যে নিউম্যান আর ইন্টারন্যাশনাল, এ অপশন। Very good. According to UNESCO 1996 Deloitte's report, which is not one of the 4 plus of education? Not বলেছে, অপশন নিম্নলিখিত। সি। लर्न Option टू प्ले। learning to সি। play. হালান। Very good. Question number 5. Who defined physical education as an integral part of total education process? चार्ल्स बेकर। सारी सब्जेक्ट, हाँ। Very good. चार्ल्स चार से बेकर। बुलचर, हाँ। Very good. Question number 6. The Central Advisory Board of Physical Education and Recreation define physical education as Educational through physical activities for total personality development। हाँ, पर्सनल डेवलपमेंट। very good, option B. Question number 7. Which of the following is the true meaning of physical education? শারীরিক শিক্ষার প্রকৃত অর্থ কি? लाइफ Process of developing फिटनेस, fitness, skill, value, evaluation, पर्सनल personality थ्रू through फिजिकल physical activities। एक्टिविटीज। Very good. सी। Which is the primary aim of physical education? डेवलपमेंट ऑफ, हाँ, बी, टोटल पर्सनैलिटी टू फिजिकल एक्टिविटीज। Best. Which of the following is an objective of physical education? ऑल ऑफ द सोशल डेवलपमेंट, मोटर, All of the above। इमोशनल, हाँ, ऑल ऑफ द। Very good. Question number 10. In physical education, formative assessment means, যদি এটা পরে পড়ানো হবে, পুরোটা বলো। ফরমেটিভ অ্যাসেসমেন্ট। With the continuous feedback during ও, অপশন এটা এটা করাই করাই আছে, আছে, করাই আছে স্যার। এগুলো করাই আছে। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। হুম। কাটা হলো না কেন? দাঁড়াও। বেশ, এটা পরে আছে।
বলো এটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ নন রেফারেন্স এডুকেশন। এগুলো পড়ানো হয়নি, এটা ছেড়ে দাও। এটা বলো কোশ্চেন নাম্বার 12। হ্যাঁ, হুইচ মডার্ন টেকনোলজি ইজ ওয়াইডলি ইউজড ফর পারফরমেন্স অ্যানালিটিক ইন স্পোর্টস। জিপিএস জিপিএস ট্র্যাকার। ট্র্যাকার, জিপিএস ট্র্যাকার। হ্যাঁ Very good. ওইটা। Question number 13. Biomechanics in physical education primarily deal with. মোশন অ্যান্ড বডি মোশন অ্যান্ড বডি মেকানিজম। Very good. Question number 14. Which principle of modern physical education emphasizes individual difference? আধুনিক শারীরশিক্ষা কোন নীতি ব্যক্তিভেদের উপর গুরুত্ব দেয়? প্রিন্সিপাল অফ এটা হচ্ছে না। প্রিন্সিপাল অফ রিকভারি। রিকভারি কি বলেছে? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তাহলে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালাইজেশন হবে না? ঠিক ঠিক। Question number 15. Which of the following is response of scope of physical education? নিচের কোনটি শারীরশিক্ষা? All of the above. এবং হ্যাঁ হেলথ এডুকেশন। Question number 16. Which principle of modern physical education emphasizes that activity should be suited to the learner capacity and stage of growth? আধুনিক শারীরশিক্ষায় কোন নীতি শিক্ষার্থীদের সক্ষমতা ও বিকাশের ধাপ অনুযায়ী কার্যক্রম হওয়া উচিত বলে মনে করে? প্রগতি নিতে হবে না প্রিন্স। অপশন সি। ওকে বিকাশের ধাপ অনুযায়ী কার্যক্রম হওয়া উচিত। আচ্ছা এটা স্যার অপশন প্রিন্সিপাল অফ প্রোগ্রেশন হবে। প্রোগ্রেশনই তো হবে, এখানে বলছে ডি হবে না স্যার, প্রগতির নীতি। অপশন ডি। এই হলো আমাদের আজকের টোটাল যে ক্লাস, সেটা আজকে ক্লাস আপাতত এই পর্যন্তই হলো। পরের দিন বাকি ক্লাস হবে। বাকি যেটা আছে মিসকনসেপ্ট পাবলিক আন্ডারস্ট্যান্ডিং ইন ফিজিক্যাল এডুকেশন, এগুলোকে হবে। বলো তোমাদের কোনো অসুবিধা, কোনো কোয়েরিজ? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সেই সাথে আমাদের আপার প্রাইমারিতে ভর্তি চলছে, যদি তোমরা কেউ ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সাথে।